আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন এবং আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ব্র্যান্ড নিউ ইংলিশ বাংলা আইসিটি হট কোর্স 6.0 তে। আজকে আমরা ইংলিশের ক্লাস শুরু করছি। আজকে আমাদের ইংলিশের প্রথম ক্লাস এবং ইন্ট্রোডাক্টরি ক্লাস, অর্থাৎ আমাদের ইংলিশ নিয়ে বিস্তারিত আজকে আমরা একটা গাইডলাইন মূলক ক্লাস দিয়ে তারপর আমরা আমাদের মূল পড়াশোনার মধ্যে ঢুকে যাব। ঠিক আছে। সো আমাদের ইংলিশের দুটো পেপার খুব ভালো করেই জানেন আপনারা, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। আমাদের সপ্তাহে কিন্তু দুটো করে ক্লাস থাকে। ঠিক আছে। সো এই দুটো ক্লাসের মধ্যে আমরা সপ্তাহের একদিন পড়বো ফার্স্ট পেপার, আরেকদিন পড়বো সেকেন্ড পেপার। এভাবে আমরা আস্তে আস্তে পুরো ইংলিশটাকে কমপ্লিট করে ফেলবো। সো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্রথম ক্লাস। আজকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্রথম ক্লাস। সো আপনারা যারা যারা যুক্ত হয়েছেন ক্লাস ইতিমধ্যে, তারা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। তারা আমাকে একটু কমেন্ট করে জানান এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে সবাই একটু জয়েন করুক। গ্রুপে লিঙ্কটা ফরওয়ার্ড করার পর আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দেবো। ঠিক আছে। আপনাদের 26 ব্যাচের পরীক্ষার্থীর জন্য একদম পূর্ণাঙ্গ ইংলিশের একটা গাইডলাইন নিয়ে আমি আপনাদের সাথে আজকে সংযুক্ত হয়েছি এবং থাকবো একদম আপনাদের পরীক্ষার শেষ দিন পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, আমার কাছে ফোন না থাকায় আমি আপনাদের কমেন্টগুলো ইনস্ট্যান্টলি পড়তে পারছি না, এই জন্য দুঃখিত। কিছুক্ষণের মধ্যে আপনাদের কমেন্টগুলোও দেখতে পাবো, কোনো সমস্যা নাই। এবং আমরা কিন্তু আজকে ইংলিশের আউটলাইন নিয়ে আলোচনা করার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ টপিকও পড়াশোনা করব, যেমন একটা ইংলিশের লেসন আমরা পড়বো এবং কিভাবে পড়তে হয়, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আমরা ছোট করে একটু আলাপ করব। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে আমরা ক্লাসটিকে অনেক বেশি লম্বা করব না। আজকে আমরা একটা আইডিয়ামূলক ক্লাস করব। ঠিক আছে। যেমন আমরা প্রথমে কি করব, প্রথমেই হচ্ছে আমরা দেখেন এখানে এই জিনিসটা একটু দেখেন, মার্ক ডিস্ট্রিবিউশন ফর এইচএসসি 2026 আপনাদের 26 ব্যাচ। আচ্ছা, এখন মার্ক ডিস্ট্রিবিউশনটা কেন দরকার ভাইয়ারা? আপনারা হচ্ছেন 26 ব্যাচ, অর্থাৎ ফুল সিলেবাস। আপনাদের কপাল খারাপ, 25 ব্যাচ পর্যন্ত শর্ট সিলেবাসের পরীক্ষা ছিল, কিন্তু আপনাদের কিন্তু ফুল সিলেবাসের পরীক্ষা হবে। বিধায় আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নের যে প্যাটার্ন হয় সেটা সম্পর্কে একটা ছোট আইডিয়া নিয়ে নিতে হবে। তার কারণ হলো যে আপনি যদি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কনফিউজ থাকেন তাহলে আপনি পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসতে পারবেন না, তার কারণ আপনার পড়াটা কমপ্লিট হবে না। এই যে আমার হাতে একটা ফোন চলে এসেছে, সো আপনাদের কমেন্টগুলো আমি দেখছি। একজন বলছেন যে হিরক ঢালি ভিডিও আটকে যাচ্ছে একটু। না, ভিডিও তো আটকে যাওয়ার কথা না ভাইয়া, আমি তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি ভিডিও খুব ভালো চলছে। আপনি একটু কাইন্ডলি আপনার ইন্টারনেটটা চেক দিবেন কষ্ট করে। সালাম দিচ্ছেন যারা, তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আহ একজন বলছেন ভাইয়া অধীর আগ্রহে বসেছিলাম। হ্যাঁ ভাইয়া, আগ্রহের পালা শেষ, এখন আমরা আমাদের পড়াশোনার মধ্যে ঢুকে যাব। ওকে, আপনারা জিজ্ঞেস করছেন কেমন আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশরাফি হাসান আবার বলছেন ভাইয়া সাউন্ড প্রবলেম। সাউন্ড প্রবলেম কেন হবে? একজন এর আগে কমেন্ট করলো যে সাউন্ড ঠিক আছে, আপনি আবার বলছেন সাউন্ড প্রবলেম, তাইলে তো সমস্যা। একজন বলছেন ভাইয়া কালকে আমার মিড টার্ম পরীক্ষা, পরীক্ষার আগের দিন আসলে আপনি কতটুকু বেনিফিট পাবেন আমি বলতে পারছি না, তবে কিছু আইডিয়া আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে, যে আইডিয়াগুলো আপনি পরীক্ষার হলে গিয়ে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে। সো আসেন আমরা আর দেরি না করে আমরা সরাসরি আমাদের এই মার্ক ডিস্ট্রিবিউশনে চলে যায়। এটাতে আমি সময় নিব না বেশি, খুব অল্প করে একটু কথা বলবো, তারপরে আমরা পড়ার মধ্যে ঢুকবো আজকে যে আমরা কি নিয়ে কথা বলবো। ঠিক আছে। তো চলেন আমরা একটু দেখি কি অবস্থা। এখানে হচ্ছে প্রথমে দেখেন আমাদের এখানে লিখে রাখছে রিডিং এ 60 মার্ক। রিডিং এ কত মার্ক? 60 মার্ক, 60 মার্ক। আচ্ছা, এখন এখানে রিডিং এর 60 মার্কের মধ্যে কি কি থাকে সেটা আমরা একটু দেখি। দেখেন প্রথমে কি আসবে, প্রথমে 1 নম্বরে আসবে আমার এমসিকিউ। এমসিকিউ কি? বহু নির্বাচনী প্রশ্ন। একটা প্রশ্ন দিবে, 4টা অপশন থাকবে, আপনি সঠিক উত্তরটা নির্বাচন করে উত্তর করে আসবেন। তারপরে হলো শর্ট কোশ্চেন, তারপরে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। আচ্ছা, শর্ট কোশ্চেনের ব্যাপারটা কি? শর্ট কোশ্চেনের ব্যাপার হলো আপনাকে একটা প্রশ্ন দেওয়া থাকবে, 2 মার্কের করে এক একটা প্রশ্ন, আপনি শুধু প্রশ্নের উত্তরগুলো লিখে আসবেন, আপনার কাজ শেষ। তারপরে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। ইনফরমেশন ট্রান্সফারটা খুবই কম আসে। ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে ম্যাচিং, যেটা ছিল না, দুটো বক্স থাকে, দুটো বক্সের মধ্যে ভাঙা ভাঙা ইনফরমেশন থাকে, দুটাকে জোড়া দিতে হয়, এটা ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফার আমাদের এখন আর খুব বেশি আসে না, এটার প্রয়োজনীয়তা কমে গেছে। ফ্লো চার্টটা অনেক বেশি পরিমাণে আসে, সো ফ্লো চার্টটা আমাদের ভালো করে শিখতে হবে। তারপর হচ্ছে সামারি রাইটিং। এই 4টা টপিক হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট জানেন? এই জিনিসগুলো যেরকম লিখতে গেলে জটিলতা সৃষ্টি হয়, আপনি প্রসেসটা শিখে গেলে এটা আবার উত্তর করা অনেক সহজ হয়ে যায়। কিভাবে সহজ হয়ে যায়? আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে লিখে রাখছি আমি কি, সোর্স। সোর্স মানে হলো এই প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসে, এই প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসে।
আচ্ছা, তো এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের টেক্সট বুক থেকে আসে। প্রশ্নগুলো কই থেকে আসে? টেক্সট বুক থেকে আসে। অর্থাৎ আপনি যেই টেক্সট বুকটা পড়তেছেন, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা, ইংলিশ ফর টুডে বইটা, ওই বইটা থেকে এই 4টা প্রশ্ন করা হয়। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আপনার এখানে কত 10 10 10 30 আর 5 35 মার্ক। তার মানে আপনি যদি ইংলিশ ফর টুডে ইএফটি বইটা যদি আপনি পড়েন, তাহলে এখান থেকে কিন্তু আপনার 35 মার্ক কমন পড়তে পারে, আপনি যদি ভালো করে পুরো বইটা পড়েন। ঠিক আছে, এবং আমাদের ইংলিশ ফার্স্ট পেপার পড়ার সিস্টেমটাই এটা। মানে ইংলিশ ফার্স্ট পেপার মানে হচ্ছে আমাদের মূল ফোকাসটা থাকে আমাদের ইংলিশ ফর টুডে বইটার উপর। ইংলিশ ফর টুডে বইটা যদি ভালো করে পড়তে পারি তাহলে আমাদের এই অংশটা সুন্দর করে ক্লিয়ার হয়ে যায়। তারপরে হচ্ছে 5 নম্বর এবং 6 নম্বরে বলছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ উইদাউট ক্লুজ। এটার বিষয়টা কি? এটার বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উত্তর করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আপনাকে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে, সেই ফাঁকার মধ্যে আপনাকে কিছু একটা বসাইতে হবে। এখানে দুই ক্যাটাগরির ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়, একটা হচ্ছে দেখেন উইথ ক্লুজ আর একটা হচ্ছে উইদাউট ক্লুজ। আপনারা ভালো করেই জানেন উইথ ক্লুজ উইদাউট ক্লুজ কি জিনিস। তারপরে একটু বলে দেই, উইথ ক্লুজে কি থাকবে, আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপরে একটা বক্স থাকে। কি থাকে? একটা বক্স থাকে, সেই বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া থাকে, সেই শব্দগুলো বেছে বেছে নিয়ে ওই বক্স ফাঁকা জায়গার মধ্যে বসাতে হয়। ঠিক আছে, ফাঁকা জায়গার মধ্যে বসাতে হয়। এখন উইথ ক্লুজ আর আরেকটা হচ্ছে উইদাউট ক্লুজ। উইদাউট ক্লুজের কাহিনীটা কি? উইদাউট ক্লুজের কাহিনী হচ্ছে এইটাতে আপনি সরাসরি কোনো শব্দ পাবেন না, মানে সরাসরি কোনো বক্স পাবেন না। শুরুতে কি পাবেন না? সরাসরি কোনো বক্স পাওয়া যাবে না। এখানে শুধু ব্ল্যাঙ্কটা দেওয়া থাকবে, আপনাকে সেখানে নিজের কমন সেন্স অ্যাপ্লাই করে শব্দগুলো বসাইতে হবে। উইথ ক্লুজ উইদাউট ক্লুজের কাহিনী গেল। এরপর হচ্ছে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ কি? রিয়ারেঞ্জ আপনাকে 10টা সেন্টেন্স দেওয়া থাকবে, এলোমেলো সেন্টেন্স, সেই এলোমেলো সেন্টেন্সগুলোকে সাজায় একটা নির্দিষ্ট ফরম্যাটে নিয়ে আসতে হয়। এখন প্রশ্ন, ভাইয়ারা এই 4টা তো আমরা টেক্সট বুক মানে ইংলিশ ফর টুডে বইটা পড়ে ফেললাম, আমাদের কাজ হয়ে গেল। এই যে ক্লোজ টেস্ট, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ আর হচ্ছে রিয়ারেঞ্জ, এই যে এই তিনটা আমরা কিভাবে পড়বো, এই তিনটা আমাদের পড়ার সিস্টেমটা কি, এটা আমাদেরকে একটু দেখতে হবে। এখন আসেন এই তিনটা পড়ার সিস্টেমটা আপনাদেরকে আমি একটু বলি। ক্লোজ টেস্ট, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের জন্য আপনাকে হেল্প নিতে হবে ইংলিশ সেকেন্ড পেপারের। হেল্প নিতে হবে। আচ্ছা, এটার কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে এই উইথ ক্লুজ উইদাউট ক্লুজটা হচ্ছে আপনি যতটা না ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়ছেন, মানে ইংলিশ ফর টুডে বইটা পড়ছেন, তার চেয়ে বেশি কাজে লাগে হচ্ছে আপনি গ্রামার কতটুকু জানেন। ঠিক আছে, হৃদয় বলছেন রাইটিং এ যা থাকবে সেটাও একটু দেখান। হ্যাঁ দেখাবো ভাইয়া, দেখায় ফেলবো, কোনো সমস্যা নাই। রাইটিং পার্ট নিয়ে আলোচনা করবো এখন। আচ্ছা, তো এখানে যতটা না আপনার ইংলিশ ফার্স্ট পেপার বইটার ইফেক্ট থাকবে, তার চেয়ে বেশি প্রয়োজনীয়তা থাকবে হচ্ছে আমাদের গ্রামারের। কেন? আপনি যখন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্সার করতে যাবেন, ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে আপনাকে একটা শব্দ বসাতে হবে। সেই শব্দটার জন্য আপনার ভালো গ্রামার লাগবে, আপনার সেন্টেন্সের স্ট্রাকচার লাগবে, টেন্স জানতে হবে। সো ইংলিশ সেকেন্ড পেপারের কিন্তু প্রয়োজনীয়তা এখানে অপরিসীম। তার মানে কি? তার মানে হচ্ছে এই দুইটা পড়তে গেলে আপনাকে ইংলিশ সেকেন্ড পেপারটা খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, ইংলিশ সেকেন্ড পেপারের জন্য কি করবো? ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের ক্লাস হবে, সেই ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাসে আমরা এই টপিকগুলো সহ ইংলিশ সেকেন্ড পেপারের সবগুলো টপিক কিভাবে উত্তর করা যায় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এরপর হচ্ছে রিয়ারেঞ্জিং। রিয়ারেঞ্জের বিষয়টা কি? রিয়ারেঞ্জটার জন্য আপনার যেটা লাগে সেটাকে বলে ভোকাবুলারি। ভোকাবুলারি আপনার লাগবে। আচ্ছা, ভোকাবুলারি কাহিনীটা কি? ভোকাবুলারি কাহিনী হচ্ছে আপনি যখন এই ইংলিশ ফর টুডে বইটা পড়তেছেন, ওই বইটা থেকে আপনি প্রত্যেকটা প্যাসেজ থেকে অপরিচিত অজানা শব্দগুলো আপনি শিখবেন। এই জিনিসগুলো আপনাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব, ওই পিডিএফ থেকে পড়ে নেবেন। ঠিক আছে, ওখান থেকে আপনি ভোকাবুলারি শিখলেন। মানে আপনি যখন একটা প্যাসেজ নিজে পড়ছেন তখন সেখানে ওয়ার্ড মিনিং গুলো আপনি শিখে ফেলতেছেন। ওয়ার্ড মিনিং গুলো কই থেকে পড়তেছেন? ওয়ার্ড মিনিং গুলো হচ্ছে যেই প্যাসেজটা আমি আপনাদের পড়াবো সেটার একটা পিডিএফ আপনাদেরকে আমি দিয়ে দিব বাংলা অর্থ সহকারে। তখন আলটিমেটলি কি হবে? তখন যেটা হবে যে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে শব্দগুলো শিখে নিতে পারবেন। তাহলে একটা গেল আমার ভোকাবুলারি পার্ট। তারপরে হচ্ছে আরেকটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে রিয়ারেঞ্জে কিছু জিনিস জানা থাকতে হয় আগে থেকে। কিরকম? যেমন ধরেন আপনি একটা রিয়ারেঞ্জ আসলো পরীক্ষাতে, এখন ওইখানে এমন একটা রিয়ারেঞ্জ আসছে যে রিয়ারেঞ্জের কাহিনীটা আপনি জানেন অথবা জানেন না। আপনি যদি কাহিনীটা জানেন তাহলে ওটা কিন্তু ধাপে 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 সাজানো খুব সহজ। সো আমরা ওই জিনিসটাও শিখবো। কিভাবে? খুব সিম্পল, আমি আপনাদেরকে কিছু রিয়ারেঞ্জ প্র্যাকটিস করাবো, যেই প্র্যাকটিসগুলোর মধ্যে থেকেই কলেজের পরীক্ষা বলেন, বোর্ডের পরীক্ষা বলেন, কমন আসার সম্ভাবনা কিন্তু অনেক। তো আপনি যদি ওই জিনিসগুলো প্র্যাকটিস করে যান তাহলে ইনশাআল্লাহ পরীক্ষা আপনি এটা কমন নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে কি আমাদের রিডিং পার্টের টোটাল যে 7টা প্রশ্ন, এই 7টা প্রশ্নের বিস্তারিত। ঠিক আছে, তাহলে মোট কথা কি? মোট কথা হচ্ছে আমার এই প্রথম 4টা টপিক, যেটা প্রথম 4টা টপিকের জন্য আপনাকে পড়তে হবে ইংলিশ ফর টুডে বইটা। দ্বিতীয় যে 2টা টপিক, এই 2টা টপিকের জন্য আপনাকে পড়তে হবে ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার অংশ। আর রিয়ারেঞ্জের জন্য আমাদের বেশ কিছু রিয়ারেঞ্জ
প্র্যাকটিস করতে হয়, চর্চা করতে হয়। প্র্যাকটিস করলে আপনি এখান থেকে কমন ফেলতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 60 মার্কের রিডিং এর কাজ শেষ। এরপরে আসেন, এরপরে হচ্ছে আমাদের রাইটিং এর যে 40 মার্ক, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখেন, প্রথমেই হচ্ছে কি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আপনারা সেই পিচ্চিবেলা থেকে করে আসতেছেন, প্যারাগ্রাফ কি জিনিস আপনারা জানেন। প্যারাগ্রাফে থাকবে 10 মার্ক। তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি কি জিনিস এটাও আপনারা জানেন। কমপ্লিটিং স্টোরি হচ্ছে একটা গল্প শুরু করে দেওয়া থাকবে, আপনি ওটাকে টেনে সামনের দিকে নিয়ে যাবেন, মানে নিজে জিনিসটাকে কন্টিনিউ করবেন, নিজের মতো করে লিখবেন। এটাও আমি আপনাদেরকে শিখাবো কিভাবে লিখতে হয়। তারপরে হচ্ছে ইনফর্মাল লেটার অথবা ইমেল। ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হয়, আপনার চিঠি কিভাবে লিখতে হয়, একটা আপনজনের কাছে চিঠি কিভাবে লিখতে হয় সেটাকে বলে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারের স্ট্রাকচারটা আপনাদেরকে আমি দেখাবো। আর হচ্ছে ইমেল, ইমেলের গঠনটা আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে গ্রাফ চার্ট, পাই চার্ট। আচ্ছা, গ্রাফ চার্ট, পাই চার্টের ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আপনাকে পরীক্ষার খাতায় একটা প্রশ্নের মধ্যে একটা চিত্র আঁকা থাকবে, একটা চিত্র থাকবে, ধরেন এরকম একটা চিত্র থাকবে, এরকম একটা চিত্র থাকবে, এরকম একটা চিত্র আঁকা থাকবে। ওই চিত্র ধরে ধরে আপনাকে সেই চিত্রটা ব্যাখ্যা করতে হবে যে এই চিত্রটা আসলে কি বলা হয়েছে, সেটাকে বলা হয় গ্রাফ চার্ট। আর আরেকটা কি পাই চার্ট। পাই চার্ট হলো কি একই জিনিস, পাই চার্টের চিত্রটা একটু ভিন্ন হয়। পাই চার্টের চিত্রটা হচ্ছে এরকম থাকে দেখতে, ওই চিত্রের মধ্যে থেকে আপনাকে ইনফরমেশন ফাইন্ড আউট করে লিখতে হয় যে ঠিক আছে এই চিত্রের মধ্যে কি কি দেওয়া হয়েছে। এটাও আপনাদেরকে আমি শিখাবো যে কিভাবে এই জিনিসগুলো একটা একটা করে উত্তর করতে হয়। এগুলো আপনারা উত্তর করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে লাস্টে কি, লাস্টে হচ্ছে থিম রাইটিং। এটাকে অ্যাপ্রিসিয়েশন অফ স্টোরি লেটারও বলে। থিম রাইটিংটা কি? থিম রাইটিংটা হচ্ছে অনেকটা সামারির মতোই, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে আমি খুব সিম্পলি বোঝাই। ব্যাপারটা হচ্ছে থিম রাইটিং হচ্ছে আপনি মূল ভাব পড়ছেন না। মনে করেন যে আপনি বাংলা ফার্স্ট পেপার যখন পড়ছেন, বাংলা ফার্স্ট পেপারের মধ্যে কিছু টপিক ছিল, যেমন হচ্ছে আপনার ওই যে গল্প কবিতার পরে একটা ছোট্ট অংশ থাকে, সেটাকে বলা হয় মূল ভাব। ঠিক আছে, এখন ওইটা কিন্তু সামারি না। সামারি আর মূল ভাবের মধ্যে একটা পার্থক্য আছে। সামারি আর মূল ভাবের মূল পার্থক্যটা হচ্ছে, মনে করেন একটা প্যাসেজ দিয়ে রাখছে, আপনি ওই প্যাসেজের সমস্ত কথাকে একটা ছোট জায়গার মধ্যে নিয়ে আসবেন। ধরেন 200 শব্দের একটা প্যাসেজ দিয়ে রাখছে, ওই 200 শব্দের প্যাসেজকে আপনি 50-70 শব্দের মধ্যে নিয়ে এসে একটা পূর্ণাঙ্গ জিনিস তৈরি করবেন, যে ওই 70 শব্দের একটা ছোট প্যাসেজ, ওইটা পড়লে পুরো জিনিসটা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ঠিক আছে, এই 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 জিনিসগুলো বলছে, এটাকে বলা হয় সামারি। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে থিম রাইটিং। থিম রাইটিং এর ঘটনাটা হচ্ছে আপনি যখন পড়বেন সেটার মূল ভাবটা আপনাকে লিখতে হবে। মূল ভাবটা কিরকম? ঠিক আছে, এইখানে গল্পটা হচ্ছে এই নিয়ে, এইখানে গল্পের মূল বিষয়টা ছিল এইটা, ঘটনা কি কি ঘটছে সেটা আমার এখানে ব্যাখ্যা করা দরকার হয় না। থিম রাইটিং এর সাথে সামারি ডিফারেন্সটা এখানে। সামারির মধ্যে ঘটনাগুলো লিখতে হয়, থিম রাইটিং এ ঘটনা লিখতে হয় না। থিম রাইটিং হচ্ছে মূল কাহিনীটা কি, মানে কেন গল্পটা অবতারণা করা হয়েছে, কেন গল্পটা হয়েছে, কেন কবিতাটা লেখা হয়েছে, কেনর উত্তরটা দিতে পারলে আপনার থিম রাইটিং এর কাজ শেষ। এই জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আসেন, আচ্ছা হিরক ঢালি বলছেন থিম রাইটিং নিউ শুনলাম। হ্যাঁ, থিম রাইটিংটা হচ্ছে নতুন শুনলেন, তার কারণ হচ্ছে থিম রাইটিংটা এর আগে 19 এ ছিল না। এক, দ্বিতীয় সমস্যা হচ্ছে শর্ট সিলেবাসে থিম রাইটিং ছিল না, এই কারণে ঝামেলাটা হয়েছে। তো থিম রাইটিংটা খুব সহজ, থিম রাইটিং আপনাদেরকে আমি দেখাবো। থিম রাইটিং নিয়ে যদি এখন মাথায় এলোমেলো হয়ে যায় যে ভাইয়া থিম রাইটিং কি বললেন, কিছু তো বুঝলাম না বা লিখতে পারবো না, টেনশন করার কোনো কারণ নেই। আমরা প্রত্যেকটা টপিক একটা একটা করে ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করব, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা টপিক নিয়ে আমাদের কথা হবে, শুধুমাত্র আমরা এই দুটো টপিক আমরা একটু পরে পড়বো। পরে বলতে আমরা যখন ইংলিশ সেকেন্ড পেপার গুলো কমপ্লিট করবো তখন আমরা এই দুটো টপিক করে ফেলবো। ঠিক আছে, কিন্তু এছাড়া যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক আপনাদেরকে আমি ক্লাসের মধ্যে সুন্দর করে সমাধান করে দেবো, যাতে আপনি পরীক্ষা আসলে একদম না পারলেও বানায় লিখে আসতে পারেন। অন্তত এই কোয়ালিটি যাতে আপনারা তৈরি হয়। আপনারা অনেকেই কমেন্ট করছেন, আমি কমেন্ট বক্সের মধ্যে দেখতেছি, ভাইয়া ইংলিশ কিছুই পারি না, ইংলিশ বানায় লিখতে পারি না, ইংলিশ কিছু বুঝি না, আরো অনেক সমস্যা। ভাইয়া কোনো সমস্যা নাই, কারণ কি জানেন, কারণ হচ্ছে ইংলিশ হচ্ছে একটা ভাষা, আর কিছুই না। ইংলিশকে যদি আপনি একটা সাবজেক্ট বা একটা পড়াশোনার জিনিস হিসেবে নিতে চান, তাহলে আপনি একটা বিপদে পড়বেন। আপনাকে কি চিন্তা করতে হবে যে ভাই ইংলিশ হচ্ছে একটা ভাষা, ইংলিশ শেখা কোনো জটিল কিছু না। ইংলিশ শেখার জন্য কি করতে হয়? ইংলিশ শেখার জন্য মূল জিনিসটা যেটা, সেটা হচ্ছে ইংলিশটা বুঝতে শিখতে হয়, আর ইংলিশটা হচ্ছে লিখতে শিখতে হয়, শুধু এই দুইটা জিনিস। আচ্ছা, ইংলিশ বোঝার জন্য সিম্পল খুব সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি কিছু ভোকাবুলারি জানলে আপনার ইংলিশ শেখা হয়ে যায় মোটামুটি অর্ধেক, আপনি ইংলিশ বুঝতে পারবেন ভোকাবুলারি জানলে। আর ইংলিশ লেখার জন্য আপনার কি জানতে হবে? গ্রামার জানতে হবে অল্প কিছু, সেই গ্রামার নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নাই ভাইয়ারা, যে ইংলিশে আমার এত সমস্যা, ইংলিশে আপনারা বানায় লিখতে পারেন, সেই পারদর্শিতা আপনাদেরকে আমি তৈরি করে দিব ইনশাল্লাহ, আপনারা যদি একদম শেষ দিন পর্যন্ত আমার সাথে থাকতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা। দেখেন এই জিনিসটা আপনারা অনেকেই খুব ভালো করে জানতেন, হয়তো জানেন না, হয়তো জানেন,
কোনো সমস্যা নাই। আমি তারপরে জিনিসটা কেন আলোচনা করলাম, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এটা হচ্ছে বোর্ডের দেওয়া একটা মার্ক ডিস্ট্রিবিউশন, মান বন্টন। আমরা এই মান বন্টন ধরে আগাবো, ঠিক আছে, আমরা মান বন্টন ধরে আগাবো। তাহলে কি হবে, আমাদের একসাথে যেরকম সিলেবাসও কমপ্লিট হচ্ছে, পরীক্ষার প্রস্তুতিও হয়ে যাচ্ছে, যে কারণে আপনাদেরকে পুরো জিনিসটা আমি দেখাইলাম। ঠিক আছে, এখন আসেন আমি আপনাদেরকে ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপারটা কিভাবে পড়াবো সেটা একটু বলি। এই জিনিসটা ঠান্ডা মাথায় একটু শুনেন, এটা হচ্ছে বোর্ডের মধ্যে কোথাও লেখা নাই। ঘটনা হচ্ছে আপনাকে ধরেন এমসিকিউ অ্যান্সার করতে হবে, শর্ট কোশ্চেন অ্যান্সার করতে হবে, ফ্লোচার্ট অ্যান্সার করতে হবে, বা সামারি অ্যান্সার করতে হবে। এগুলো অ্যান্সার করার সিস্টেমটা একটু দেখেন। সিস্টেমটা আপনাদেরকে আমি একটু বলি, সিস্টেমটা খুব সহজ। সিস্টেমটা হচ্ছে ওকে, সিস্টেমটা কি, যেমন দেখেন এমসিকিউ। এমসিকিউ এর বিষয়টা কি, আপনাকে একটা প্রশ্ন দেওয়া থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে, আপনি অপশনগুলো দেখে উত্তরগুলো লিখে দিয়ে আসবেন। এখানে কাহিনী হলো আপনি যখন এমসিকিউ প্রশ্নটা উত্তর করতেছেন তখন আপনাকে এইটা বুঝতে হবে যে ঠিক আছে এই তথ্যটা প্যাসেজের কোথায় আছে, এই ধরনের একটা সমস্যা তৈরি হয়। সো এটার জন্য কি করতে হয়, প্যাসেজটা খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, প্যাসেজটার কাহিনী হচ্ছে এইটা, এখানে এখানে এই জিনিস আছে, এই লাইনের অর্থ এই, ওই লাইনের অর্থ ওই। তাহলে এমসিকিউটা দেখলে আমি বলতে পারবো ঠিক আছে এই এমসিকিউটার উত্তর প্যাসেজের অমুক জায়গায় দেওয়া আছে। এই একটা প্রসেস। আর আরেক ধরনের এমসিকিউ হয়, আরেক ধরনের এমসিকিউ হচ্ছে আপনার ডিরেক্ট শব্দার্থ দিয়ে আসে। যেমন একটা শব্দ দিয়ে বলবে যে প্যাসেজের মধ্যে এই শব্দটা মেনশন করা আছে, এই শব্দটার অর্থ কি, অথবা এই শব্দটার সিমিলার ওয়ার্ড সমার্থক শব্দ কি, এই শব্দটার বিপরীত অর্থ কি বা অপোজিট ওয়ার্ড কি, সিনোনিম কি, অ্যান্টোনিম কি, এই জিনিসগুলো আসে। ঠিক আছে, তো ওইটার জন্য আপনার কি করতে হয়, ওইটার জন্য আমাদের একটু ভোকাবুলারি পড়তে হয়। এখন ভাইয়া ভোকাবুলারি কই থেকে পড়বো? ভোকাবুলারি পড়া খুব সহজ। ভোকাবুলারি আপনি পড়বেন শুধুমাত্র ইংলিশ ফর টুডে বই থেকে, এর বাইরে থেকে ভোকাবুলারি তার পড়ার কিছু না। শুধু ইংলিশ ফর টুডে পড়লে আপনার কাজ শেষ। ইংলিশ ফর টুডে ওই বইটার মধ্যে প্রত্যেকটা প্যাসেজের মধ্যে যে কয়টা শব্দ আছে আননোন, আপনি শব্দগুলো যদি জানা থাকে আপনার যে শব্দগুলো কি নিয়ে কেন, তাহলে আপনি এমসিকিউ কিন্তু উত্তর করে আসতে পারবেন। তার মানে কি দাঁড়াচ্ছে দেখেন, আমি যদি প্যাসেজটা খুব ভালো করে পড়ি তাহলে কিন্তু আমাদের এমসিকিউ সলভ হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করবো ভাইয়া, প্যাসেজটা ভালো করে পড়বো। এবার আসেন শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনও সেম, আপনাকে একটা প্রশ্ন দেওয়া থাকবে, উত্তর লিখতে হবে। আপনি বুঝতে পারছেন যে প্রশ্নটা হচ্ছে এরকম, উত্তরটা প্যাসেজের কোথায় আছে বা কিভাবে লেখা আছে সেটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, প্যাসেজটা খুব ভালো করে বুঝতে হবে। এটারও সমাধান কি, প্যাসেজ পড়া। আচ্ছা, এরপরে ফ্লোচার্ট। ফ্লোচার্টের কাহিনী কিন্তু সেমই। ঠিক আছে, ফ্লোচার্টটা হচ্ছে আমার সাথে ভালো কিতাব ম্যাগনেট ভাই বুঝে, এখন টাইম মতো চলে আসছে। আমি বলি, বলেন। ওরা সবই পারবে সুন্দর করে, বুঝছো, খাতায় একদম সুন্দর করে একদম পুকি করে লিখে দিয়ে আসবে। ঠিক আছে, এবং যে স্যার খাতা দেখবে সেই স্যারও পুকি করে খাতা দেখবে, এবং ওরা কি পাবে বলতো, পুকি মার্কস পাবে। মানে মনে করো যে এখানে তোমার এই যে ওদের যে ইংলিশের যে অবস্থা, এটা আসলে ওদের দোষ না কিন্তু স্যার, এটা আমাদের এডুকেশন সিস্টেম, এটা আমাদের এডুকেশন সিস্টেমের দোষ। দেখেন ক্লাস 6 থেকে আমি নিজেও ইংলিশ পড়ছি, আমি নিজেও ইংরেজিতে কাঁচা। আমি এসএসসি তে ইংলিশে এ প্লাস পাইনি, এইচএসসি তে আমি ইংরেজি আর বাংলার জন্য গোল্ডেন পাইনি। আপনি বোঝেন, এ গ্রেড পাইছি ইংলিশে। তাহলে কষ্টটা কোথায়? কারণ আমি তো গ্রামে পড়ে আসছি, আপনি তো শহরে পড়ছেন, আপনি জানেন। তো আপনার হিসাবটা তো লেভেল, আপনার লেভেল তো আলাদা, এটা অন্য হিসাব। তো এই যে আমাদের মতো যারা ইংলিশে কিছু পারে না, এটা না পারার কারণটা আমি বলি। কারণ হলো আমাদের গ্রাম অঞ্চলে যে সকল মানে ভালো টিচার তো নাই, আবার যে সকল টিচার ইংরেজি পড়ায় তারা কি ওই যে বই আছে একটা, ঠিক আছে, গ্রামার বই, একটা সবুজ রঙের মোটা বই, ওই যে সৌদিরান হুসাইনের বই, মোটামুটি ওখানে যে রুলস গুলো আছে এই রুলস দেখে দেখে পড়ায়, ওই রুলস দেখে দেখে ওখানে যে এক্সাম্পল গুলো আছে মুখস্থ করো। কিন্তু এটাকে যদি আমরা এইভাবে না পড়ে, যদি আমরা যে আপনি যেভাবে পড়ান যে একটা ভাষা হিসাবে যদি আমরা শিখতে পারতাম, তাহলে কিন্তু আমাদের ইংরেজিটা কিন্তু অনেক সহজ হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, তোমরা যারা এই যে আমাদের ইবিআই হট কোর্সে আসো, তোমাদের প্যারা নেওয়ার দরকার নেই। তোমরা যাওয়ার ছাড়ে ক্লাস পাচ্ছ, মানে ভাই তোমরা এক ক্লাসে অনেকে কমেন্ট করতেছে ভাই ইংলিশ সেকেন্ড পেপার কবে, ইংলিশ ফার্স্ট পেপার কবে। ভাই সবই পাবা। আমাদের প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস, এক সপ্তাহ তোমার ইংলিশ ফার্স্ট পেপার হলে আর এক সপ্তাহ ইংলিশ সেকেন্ড পেপার হবে। আমরা এভাবে আগাবো। এবং ভাই একদিনে বা 2 দিনে তো তোমাকে বস বানিয়ে দেওয়া সম্ভব না, একটা টাইম দিতে হবে। ঠিক আছে, মিনিমাম একটা টাইম তোমরা দিতে হবে, ইনশাল্লাহ ভালো করবা। এবং তোমাদেরকে স্যার যে সব ম্যাটেরিয়ালস দিবে সেগুলো পড়লেই হবে। তোমাদের স্যার কিন্তু বুঝোই তো, ইংলিশে অলরেডি তোমরা জানো সে ঢাকা ইউনিভার্সিটি প্লেস করছে, বিইউপি তে ফার্স্ট হয়েছে, আইএলটিএস এ 9 আউট অফ 9। ঠিক আছে, তোমাদের আর কি লাগে ভাই, ইংলিশটা ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট যেভাবে ইনস্ট্রাকশন দেয়, হয়তোবা তোমার কষ্ট হবে, ধরো একটা ক্লাসে পুরো সিন পড়াবে বা একটা গ্রামাটিক্যাল আইটেম পুরোটা শেষ করবে, কারণ তোমার তো আবার সামনে পরীক্ষা, সিলেবাস শেষ করতে হবে। তাহলে সেই জায়গা থেকে তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। তবে ওরা খুব ভালো, দেখছো আমাদের গ্রুপে খালি অ্যাসাইনমেন্ট। এখানে আমাদের প্রায় আমি খেয়াল করছি 60 থেকে 70 জন শিক্ষার্থী যারা রেগুলার অ্যাসাইনমেন্ট করতেছে। ভাই এই রিদমটা ধরে রেখো শেষ পর্যন্ত,
ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। খুবই Okay? ভালো কিছু হবে। আর তোমরা অনেকে যে আমাদের এই মাসটা জাস্ট এই মাসের আর কয়েকটা, আজকে অলরেডি 20 তারিখ মনে হয়, তো হুম। আর কয়েকদিন আমাদের কি হবে, এই মাসটা শুধু আমাদের ওপেন ক্লাস হবে। কেন? কারণ এই ক্লাসগুলো আমাদের আবার ওয়েবসাইটে আসবে 1 তারিখ থেকে। রাইট। 1 তারিখ থেকে আমাদের কিন্তু ওয়েবসাইটে ক্লাসগুলো যাবে, তখন আমাদের ক্লাসগুলো কি সিক্রেট গ্রুপে হবে। হুম। ঠিক আছে, তো এই ক্লাসগুলো যাতে সবাই দেখতে পারে ইজিলি, এজন্য পেজে দেওয়া, এবং এটা আমাদের ইউটিউবে দিব যাতে সবাই রেকর্ডে দেখতে পারে। যখন আমরা ওয়েবসাইটে দিব তখন কিন্তু এটা পেইড ব্যাচের বাইরে কেউ দেখতে পারবে না। তোমরা যারা এখনো ভর্তি হও নাই তারা অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যেও। কারণ কি, আমরা এখানে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এবং আইসিটি 500 মার্কস কভার করবো, এবং পাশাপাশি গ্রুপ সাবজেক্টের রেকর্ড ক্লাস দিয়ে দেবো। যাই হোক, ডিস্টার্ব না করি, ইংরেজি পড়ো। টাটা। ঠিক আছে, সবাই পকি করে ক্লাস করো। থ্যাংক ইউ ম্যাগনেট ভাইয়া। আচ্ছা, তো দেখেন ম্যাগনেট ভাই কিন্তু আপনি খুব সুন্দর একটা কথা বলে গেলেন যে আমাদের মূল সমস্যা যেটা হয় যে আমাদের পড়াশোনার সিস্টেমটাতে গলদ। ঠিক আছে, তো ওই সিস্টেমের গলদ যদি আপনি চিন্তা করতে চান তাহলে বাংলাদেশের সিস্টেমকে বকাবাজি দেওয়া ছাড়া আর কিছু মুখ দিয়ে বের হবে না। তো এখন ওইটা দিয়ে তো আটকা থাকলে হবে না ভাই, আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন এই মানে একটা আটক অবস্থা থেকে বের হয়ে আসতে হবে, প্রেডিকামেন্ট থেকে বের হয়ে আসতে হবে। তো ওটার সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে যাতে আমরা পরীক্ষা উত্তর করে আসতে পারি, অন্তত এই জিনিসটা যাতে আমাদের হয় সেটা আমরা নিশ্চিত করব। বাকি যা হয় ওটা পরবর্তীতে দেখা যাবে। আগের কাজ হচ্ছে পরীক্ষা উত্তর করে আসা, সেটা আমরা আগে দেখি সলভ করা যায় কিনা। তো যেটা বলতেছিলাম যে ফ্লোচার্ট, ফ্লোচার্টটা কি, ফ্লোচার্টটাও আমাদের ওই টেক্সট বুক থেকে আসে। ফ্লোচার্ট টেক্সট বুক থেকে আসলে ঘটনাটা কি করতেছে, ঘটনাটা হচ্ছে আপনি যখন অ্যান্সার করতেছেন তখন টেক্সট বুকের কোন জায়গাতে কোন তথ্যটা আছে এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। তাহলে হবে কি যে ঠিক আছে এই ইনফরমেশনটা এখন এই জায়গায় লাগবে, এখন এই ইনফরমেশনটা আছে কোথায়, অমুক জায়গাতে আছে, ওটাকে ধরে এনে বসাই দিলাম। আমি যদি বইটা পড়ে বুঝতে না পারি যে এই লাইনের অর্থ কি, তাহলে আমি ফ্লোচার্টে বসাবো কেমনে? অর্থ না বুঝলে ফ্লোচার্ট উত্তর করা যায় না। তার মানে এটারও সমাধান হচ্ছে প্যাসেজ পড়তে হবে বা ইংলিশ ফটোটা পড়তে হবে। সামারির কথা তো আর বললামই না। সামারির ব্যাপারটা কি, সামারি হচ্ছে গিয়া একটা জিনিসের সারমর্ম বা সারাংশ লেখা। এটা জিনিসটার জন্য মূল প্রয়োজনীয়তাই হইলে আমার প্যাসেজের অর্থটা পুরোটা বুঝতে হবে। যদি তোমরা প্যাসেজের অর্থটা না বুঝতে পারো, চিন্তা করে দেখো, তোমরা পুরো প্যাসেজটা মনে করো পড়ে আসলা, পড়ার পরে দেখা গেল যে ভাইয়া প্যাসেজের তো আমি এই জায়গাটুকু বুঝি নাই, তো ওই জায়গার মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশটা দেওয়া আছে, এতটুকু অংশ যে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন থাকতে পারে, এটা আমি সামারির মধ্যে গিয়ে লিখবো কিভাবে? লিখতেই তো পারবো না। এই কারণে আমরা এটার জন্য প্যাসেজটা সুন্দর করে পড়ে ফেলবো। সো এই প্রসেসে আমরা ইংলিশ ফার্স্ট পেপার আগাবো। এবং আজকের ক্লাসে তোমরা একটু দেখো, আজকের ক্লাসে আমাদের একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। ধরে নিতে পারো এটা একটা ডেমো টপিক। এটা কি, এটা একটা ডেমো টপিক। ডেমো টপিক মানে কি, ডেমো মানে হচ্ছে কি ট্রায়াল। ঠিক আছে, একটা ট্রায়াল দিব। আমরা হচ্ছে কাপড়ের দোকানে গেলে কাপড় পরে শার্ট প্যান্ট পরে ট্রায়াল দিই না, যে দেখতে কেমন লাগতেছে, এটা হচ্ছে ট্রায়াল। কি রকম ট্রায়াল, যে আজকে আমরা যে লেসনটা পড়বো এই লেসনটা থেকে আমরা একটা ধারণা নিব, ঠিক আছে ইংলিশ ক্লাসগুলো আমাদের এভাবে হবে এবং ইংলিশ পড়তে হবে এইভাবে। এই জিনিসটা আমরা আজকের ক্লাসে শিখবো। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে আমি যখন এই ক্লাসটা শেষ করব, শেষ করার পরে হচ্ছে তোমাদের কাছ থেকে আমি একটা ফিডব্যাক নিব যে ভাইয়া এই যে ক্লাসটা আমরা করলাম, এই ক্লাসটা করে তুমি কতটুকু উন্নতি পাচ্ছ, সেই অনুযায়ী আমরা আমাদের ক্লাসের স্ট্রাকচারটা আরেকটু চেঞ্জ করবো যদি প্রয়োজন হয় ভবিষ্যতে। ঠিক আছে, সো এই কারণে বলতেছি এই ক্লাসটা একটা ট্রায়াল ক্লাস। এটা কি, ডেমো ক্লাস বলতেছি আমি। এই ক্লাসটা আমরা ডেমো হিসেবে নিচ্ছি, পরবর্তীতে আমরা দরকার হলে এটা পরিবর্তন করবো, যদি এটা ঠিক থাকে তাহলে এটা ঠিক থাকবে। ঠিক আছে, এবং দেখো আজকে আমি তোমাদের জন্য ইউনিট 9 অ্যাডোলেসেন্স লেসন 1 দ্য স্টোর্ম এন্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, অনেক গুরুত্বপূর্ণ একটা লেসন নিয়ে আসছি। অনেক গুরুত্বপূর্ণ লেসন কেন, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর এবং এই জিনিসটা সহজ, কিন্তু পরীক্ষা আবার আসে অনেক। কাজেই যাদের আগামীকালকে পরীক্ষা আছে, হতে পারে সেটা মিড টার্ম, হতে পারে সেটা সিটি, হতে পারে সেটা অন্য যে কোনো পরীক্ষা, তাদের জন্য যদি এই জিনিসটা একটুখানি হইলেও কাজে দেয়, তাহলে এই প্রশ্নর এই প্যাসেজ পড়ার সার্থকতা আমার হয়ে যাবে। কাজেই চলো আর দেরি না করে আমরা এই ইউনিট 9 লেসন 1টা একটুখানি পড়ে ফেলি। পড়ে তোমাদের কাছ থেকে আমি একটা ফিডব্যাক নিব। দেখো আমি নর্মালি কমেন্ট পড়ে প্রচুর পরিমাণে সময় নষ্ট করব না, তার কারণ কি, আমি যদি কমেন্ট পড়তে চাই, এই যে একজন শাহরি ইসলাম জিহাদ বলছে কলেজ এক্সাম এটা আসছে, দেখেন অলরেডি কিন্তু চলে আসছে। তার মানে কি, তার মানে আরো যাদের পরীক্ষা বাকি আছে তাদের পরীক্ষা কিন্তু আসতে পারে এটা। ঠিক আছে, যাই হোক, তো আমি যদি সবার কমেন্ট পড়তে চাই তাহলে কিন্তু আমার অনেক সময় নষ্ট হবে, তোমাদেরও বিরক্তি সৃষ্টি হবে, দূর এত কমেন্ট পড়ে এটা কেমনি কি। তোমরা তোমাদের প্রশ্নগুলো করে রাখো, প্রশ্নগুলো আমি যখন আমার চোখে পড়বে আমি দেখবো যে ঠিক আছে অমুক প্রশ্ন। যেমন একজন প্রশ্ন করছে ভাই ইংলিশের বেসিকের উপর ক্লাস নেবেন কিনা, গ্রামারের বেসিক। হ্যাঁ অবভিয়াসলি আমি টেন্স পড়াবো, টেন্স থেকে কোনো প্রশ্ন হয় না, কিন্তু আমি টেন্স পড়াবো তোমাদেরকে। কারণ কি, আমি জানি যে আমাদের যারা অনেক স্টুডেন্ট আমরা আছি যারা হচ্ছে গিয়ে টেন্সের উপর আমাদের দখল কম।
দুঃখজনক ব্যাপার হইলো যদি আমরা টেন্স ভালো করে না পারি তাহলে আমাদের স্কুলের পরীক্ষা বলি, কলেজের পরীক্ষা বলি, ভর্তি পরীক্ষা বলি, বা আমি যদি চাকরির পরীক্ষার কথাও বলি, বড়দের পরীক্ষা, কোন পরীক্ষায় ভালো করে উত্তর করে আসা যায় না। টেন্সের গুরুত্ব অপরিসীম, উদ্দীপকের গুরুত্ব যেরকম অপরিসীম ছিল টেন্সের গুরুত্ব ওইরকম অপরিসীম। টেন্সের যদি একটা জিনিসও বাদ যায় বা টেন্সের আন্ডারস্ট্যান্ডিংটা যদি ঘোলাটে হয় যে ভাইয়া ঠিক মতো বুঝতেছি না কি করব, তাহলে ভাইয়া তুমি কিন্তু পরীক্ষা উত্তর করে আসতে পারো। আমরা টেন্স পড়বো, ইংলিশের বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা পড়বো, টেনশন করার কারণ নাই, একদম বেসিক থেকে আমরা জিনিসগুলো কভার করব। ঠিক আছে, তো চলো আমরা আর দেরি না করি আমরা শুরু করে দিই। আচ্ছা, একজন বলতেছে ভাইয়া আপনি আইএলটিএস কোথায় থেকে করছেন? ভাইয়া এখানে আইএলটিএস গুরুত্বপূর্ণ না, আমি আইএলটিএস করেছি একটা কোচিং থেকে, কোচিং এর নাম নেওয়া যাবে না কারণ হচ্ছে এখানে মার্কেটিং এর একটা ব্যাপার আছে। আমি একটা কোচিং থেকে আইএলটিএস করছি এবং ব্রিটিশ কাউন্সিলে আমি পরীক্ষা দিয়েছি, ওটা নিয়ে বিস্তারিত আলাপ করার এখন সময় নেই। আমরা এখন ইংলিশ ফার্স্ট ইয়ার পড়তেছি, যখন আমি পরবর্তীতে আপনাদের জন্য যারা আইএলটিএস করতে ইচ্ছুক তোমাদের জন্য আমি ইংলিশ আইএলটিএস এর যে কোনো একটা মডিউল নিয়ে আসবো, সেখানে আমরা আইএলটিএস নিয়ে বিস্তারিত কথা বলবো। আপাতত আইএলটিএস নিয়ে কোনো আলোচনা আমি করবো না, সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই, আমরা এখন ইংলিশ ফার্স্ট পেপার পড়বো। তো চলো আমরা সরাসরি এই প্যাসেজটার মধ্যে ঢুকে যাই। পড়ার সিস্টেমটা তোমাদেরকে আমি একটু দেখাই। যেমন দেখো, এই যে তোমাদের সামনে যাদের কাছে ইংলিশ ফর টুডে বইটা আছে, ইংলিশ ফর টুডে বইটা যাদের কাছে আছে তারা একটু বইটা খুলো, খুলে হচ্ছে চলে যাও ইউনিট 9 লেসন নাম্বার 1 দ্য স্টোরম এন্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। এই ইউনিট 9 লেসন নাম্বার 1টা আমরা এখন পড়বো, কারণ এইটা সরাসরি বই থেকে তুলে নিয়ে আসে এই প্যাসেজটা। তার মানে আমার যদি বইটা সামনে খোলা থাকে তাহলে হচ্ছে এইটা আর দেখার প্রয়োজন হবে না, শুধু আমার সাথে সাথে মিলাই গেলেই হবে যে ভাই এটা এমুক ওইটা তমুক। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। কি বলছে? চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস ইন দেয়ার লাইফস টু বিকাম অ্যাডাল্টস। আচ্ছা, এই লাইনের অর্থটা আমাদেরকে শিখতে হবে। কারণ কি? কারণ হচ্ছে যখনই আমি সামারি লিখতে যাব, ফ্লোচার্ট লিখতে যাব, তখন আমার এই ইনফরমেশনটা দরকার হবে। বা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ঠিক আছে অ্যাডাল্ট হওয়ার জন্য একটা বাচ্চাকে কি করতে হয়, কয়েকটা ধাপের মধ্যে দিয়ে যাইতে হয়, এই জিনিসটা হচ্ছে তার জানা থাকতে হবে উত্তর করার জন্য। সো আমরা এই প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে অর্থ সহকারে এটা বিস্তারিত পড়ে ফেলবো। ঠিক আছে, আচ্ছা চলো শুরু করি। কি বলছে? চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস ইন দেয়ার লাইফস টু বিকাম অ্যাডাল্টস। আচ্ছা লেখা কি বলছে? টু বিকাম অ্যাডাল্টস, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য, টু বিকাম অ্যাডাল্টস প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য, চিলড্রেন মাস্ট পাস থ্রু বাচ্চাদেরকে যেতে হয়। পাস মানে যাওয়া, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, পার হওয়া, আর থ্রু মানে কোনো কিছুর মধ্যে দিয়ে, কোনো কিছুর মধ্যে দিয়ে। ঠিক আছে, চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস। সেভারালের বাংলা হচ্ছে কতিপয়, কয়েকটি। সেভারাল বাংলা অর্থ কি? কতিপয়। স্টেজ, স্টেজ মানে ধাপ। ইন দেয়ার লাইফস, তাদের জীবনে, টু বিকাম অ্যাডাল্টস। আচ্ছা তাহলে আমি প্রত্যেকটা আননোন শব্দ যেগুলো থাকতে পারে প্রত্যেকটার আমি ইয়ে পড়ে ফেললাম, অর্থ পড়ে ফেললাম। যেমন এই যে এখানে শব্দ একটা আছে লাইভস। লাইভ শব্দটা হচ্ছে এটা একটা প্লুরাল ওয়ার্ড, একটা বহুবচন সূচক। এই শব্দটার সিঙ্গুলার হচ্ছে লাইফ, লাইফ মানে জীবন, আর এটার প্লুরাল হচ্ছে লাইভস, LIVES, লাইভস। লাইভস মানে হচ্ছে জীবন সমূহ, মানে তাদের জীবনের মধ্যে বেশ কয়েকটা ধাপের মধ্যে যেতে হয়। এখন এখানে বলছে চিলড্রেন, চিলড্রেন মানে তো আর একজন বাচ্চা না, অনেক বাচ্চা। সো অনেক বাচ্চার জীবন অনেকগুলো, এই কারণে এখানে লাইভস কথাটা ইউজ করছে। তাহলে কি বললো? চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস ইন দেয়ার লাইফস টু বিকাম অ্যাডাল্টস, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য বাচ্চাদেরকে বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। ঠিক আছে, তারপরে বলছে দেখো, আচ্ছা তারপরে বলছে দেখো, ফর মোস্ট পিপল, ফর মোস্ট পিপল, মোস্ট পিপল মানে বেশিরভাগ মানুষ, মোস্ট মানে বেশিরভাগ, পিপল মানে মানুষ, মোস্ট পিপল, ফর মোস্ট পিপল মানুষ, বেশিরভাগ মানুষের, ফর মানে জন্য, তাহলে বেশিরভাগ মানুষের জন্য দেয়ার আর 4 or 5 such stages of growth। আচ্ছা তাহলে এই যে একটু আগে একটা কথা বললো যে বাচ্চাদেরকে বেশ কয়েকটা ধাপের মধ্যে দিয়ে যেতে হয়, তো সেই বেশ কয়েকটা ধাপ, কয়টা ধাপ সেটা নিয়ে একটা আলাপ করছে যে কয়টা ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। কি বলছে? ফর মোস্ট পিপল, বেশিরভাগ মানুষের জন্যই, দেয়ার আর 4 or 5 such stages of growth, অর্থাৎ এই যে বৃদ্ধিটা হয়, মানে তারা এই বাচ্চা থেকে বড় হইতেছে, এই বাচ্চা থেকে বড় হওয়ার জন্য যে ধাপগুলো পার হইতে হয়, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই ধাপগুলো হয় 4টা অথবা 5টা, হয় 4টা না হলে 5টায়, 4টা অথবা 5টা ধাপের মধ্যে দিয়ে গিয়ে তারা কি করে? তারা বড় মানুষ হয়, তারা অ্যাডাল্টে পরিণত হয়। ঠিক আছে,
তারপরে বলছে হোয়ার দে লার্ন, যেখানে তারা শিখে। হোয়ার মানে যেখানে, দে মানে তারা, লার্ন মানে শেখা। হোয়ার দে লার্ন সার্টেন থিংস। সার্টেন কথাটার বাংলা হচ্ছে নির্দিষ্ট। আচ্ছা, সার্টেন কথাটার বাংলা হলো নির্দিষ্ট। এটার সাথে আবার আরেকটা শব্দ লেখা যায়, এটাকে যদি আমি এল ওয়াই যুক্ত করে দিই, আমার শব্দটা হচ্ছে সার্টেইনলি। এই যে এইটা সার্টেনলি, এটা একটা শব্দ আছে। সার্টেন মানে নির্দিষ্ট, আর সার্টেনলি কথাটার বাংলা হচ্ছে অবশ্যই। ঠিক আছে, যেমন কেউ যদি আমাকে প্রশ্ন করে, ভাইয়া আমি যদি এখন ইংরেজি পড়া শুরু করি, আমি কি ইংরেজি ভালো লিখতে পারবো? আমি তাকে উত্তর দিলাম, অবশ্যই পারবা ভাইয়া, অবশ্যই পারবা, কোনো সমস্যা নাই। এই অবশ্যই ইংরেজি হলো সার্টেনলি। ঠিক আছে, আর সার্টেইন শব্দটা যেটা, সার্টেইনের বাংলা হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে, যখন এলওয়াই লাগাবো তখন অর্থ হয়ে যাবে অবশ্যই। দে লার্ন সার্টেইন থিংস, অর্থাৎ এই যে 4-5টা ধাপের মধ্যে দিয়ে তারা যায়, এই ধাপেগুলোর মধ্যে তারা নির্দিষ্ট কিছু জিনিস শিখে। তারা কি করে? তারা নির্দিষ্ট কিছু জিনিস শিখে। আচ্ছা, এরপরে দেখো এখানে কি করছে, একটা কোলন দিছে। কোলন মানে হচ্ছে এরপরে আরো কিছু কথা আছে, সেই কথাগুলো নিচে লিখছে। প্রথমে লিখছে কি ইনফ্যান্সি। ইনফ্যান্সি, ইনফ্যান্সি শব্দগুলো আমার সাথে একটু পড়ো সবাই। ইনফ্যান্সি, ইনফ্যান্সি কথাটা বাংলা কি? এই জিনিসটা গুরুত্বপূর্ণ একটা শব্দ, ইনফ্যান্সি। ইনফ্যান্সির বাংলা হচ্ছে নবজাতকাল। ইনফ্যান্সির বাংলা কি? নবজাত কাল। অর্থাৎ যখন একটা বাচ্চা জন্ম নেয়, একদম পিচ্চি একটা বাচ্চা, সেটাকে বলা হয় নবজাতক। সে বাচ্চাটাকে কি বলা হয়? নবজাতক। এবং এই নবজাতক, নব মানে নতুন, জাতক মানে জন্ম, তাহলে নতুন জন্ম হয়েছে যার, সে হচ্ছে নবজাতক। এই নবজাতক কালকে ইংরেজিতে বলা হয় ইনফ্যান্সি। ঠিক আছে, মানে নবজাতক থাকার যে সময়টা। এবং ইনফ্যান্সি কতটুকু? ইনফ্যান্সি হলো জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত। অর্থাৎ যে জন্মাইছে সেও নবজাতক, যার বয়স 16 মাস সেও নবজাতক, যার বয়স 6 মাস সেও নবজাতক, যার বয়স 2 বছর হয়েছে সেও নবজাতক। কিন্তু 2 এর বেশি হয়ে গেলে সে আর নবজাতক থাকে না, সে তখন হয়ে যায় কি? চাইল্ড, শিশু। সে তখন শিশু হয়ে যায়। ঠিক আছে, কিন্তু তার আগে 2 বছর পর্যন্ত সে থাকে কি? সে থাকে নবজাতক। ঠিক আছে, তো এই নবজাতক কাল যেটা ইনফ্যান্সি, এটা হচ্ছে বড় হওয়ার একটা ধাপ। নবজাতক কাল যেটা ইনফ্যান্সি পার হয়ে তাকে বড় হইতে হয়। তারপরে বলছে আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুড মানে কি? প্রাথমিক শৈশব। আর্লি চাইল্ডহুড অর্থ কি? প্রাথমিক শৈশব। আচ্ছা, তাহলে প্রাথমিক শৈশবের বিষয়টা কি? প্রাথমিক শৈশব হইলো, এটা হলো বড় হওয়ার আরো একটা ধাপ। এবং এই ধাপের ব্যাপ্তি কয়দিন? 3 বছর থেকে 8 বছর বয়স পর্যন্ত। তার মানে হচ্ছে যাদের বয়স 3 থেকে 8 বছর তাদেরকে বলা হচ্ছে যে তারা কিসে আছে? তারা প্রাথমিক শৈশবকালে আছে। তাদের প্রাথমিক শৈশবকাল মানে তারা একদম শিশুর প্রথম পর্যায়ে আছে, যাদের বয়স 3 থেকে 8 বছর। এটা হলো আরেকটা ধাপ বড় হওয়ার। এই যে 4-5 ধাপের মধ্যে এটা আরেকটা ধাপ বড় হওয়ার। তারপরে বলছে লেটার চাইল্ডহুড। লেটার মানে পরবর্তী, পরবর্তী শৈশবকাল। আচ্ছা, লেটার চাইল্ডহুডের কাহিনীটা কি? লেটার চাইল্ডহুড মানে হচ্ছে সে যখন 8 বছর থেকে 9 বছরে পদার্পণ করে, তখন সে আরেকটু বড় হয়, তখন সেটাকে বলা হয় পরবর্তী শৈশব। মানে সে তখনও শিশু কিন্তু আরেকটু বড় হয়েছে। যখন আমি কাউকে বলবো যে ঠিক আছে সে তার আর্লি চাইল্ডহুডে আছে, তখন বুঝে নিতে হবে তার বয়স হলো 3 থেকে 8 বছরের মধ্যে। আবার যদি আমি বলি না সে পরবর্তী শৈশবে চলে গেছে, তার মানে তার বয়স হলো 9 থেকে 12 বছরের মধ্যে। ঠিক আছে, আর্লি চাইল্ডহুড আর লেটার চাইল্ডহুডের মধ্যে পার্থক্য। তারপরে এই গেল 3টা ধাপ। তাহলে প্রথমটা ছিল ইনফ্যান্সি, 1 নম্বরে ছিল ইনফ্যান্সি, তারপরে 2 নম্বরে ছিল আর্লি চাইল্ডহুড, তারপরে 3 নম্বরে ছিল লেটার চাইল্ডহুড। 3টা হচ্ছে আমার ধাপ গেল। এরপরে হচ্ছে দেখো আরেকটা বলছে লাস্টে কি? অ্যাডোলসেন্স। অ্যাডোলসেন্স, অ্যাডোলসেন্সের বাংলা হচ্ছে বয়ঃসন্ধি কাল। বয়ঃসন্ধি কাল, বয়ঃসন্ধি কালটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? বয়ঃসন্ধি কাল হচ্ছে এমন একটা সময় যখন হচ্ছে একটা শিশু, সে একটা মানুষ, সে হচ্ছে শিশু অবস্থা থেকে সে বড় হওয়ার দিকে আস্তে আস্তে ধাবিত হয়। ঠিক আছে, এই অ্যাডোলসেন্সকে আরেকটা কথা বলা হয়, সেটা হচ্ছে কিশোর বয়স। এই যে কি বলে এটাকে? অ্যাডোলসেন্ট। অ্যাডোলসেন্ট একটা শব্দ আছে, অ্যাডোলসেন্ট শব্দটার বাংলা হচ্ছে কিশোর অথবা কিশোরী। মানে হচ্ছে যে এই 13 থেকে 18 বছর বয়সের মাঝখানে আছে তাকে আমরা বলতেছি কিশোর অথবা কিশোরী। তাহলে হচ্ছে কি এই শব্দটাকে বলে কিশোরকাল। কিশোরকাল অথবা বয়ঃসন্ধিকাল, যে নামে ডাকা হোক না কেন জিনিস একই। বয়ঃসন্ধিকালও যা, কিশোরকালও তা। বয়ঃসন্ধিকাল হচ্ছে 13 বছর থেকে 18 বছর পর্যন্ত। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমাদের বড় হওয়ার 4টা ধাপ। এরপরে হচ্ছে যাদের বয়স 18-র বেশি তাদেরকে বলা হয় অ্যাডাল্টস। আচ্ছা, ওটা আমরা পড়বো, তাদেরকে বলা হয় প্রাপ্তবয়স্ক। এখন বক্তব্য হচ্ছে, আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা বলি, একজন এখানে কমেন্ট করছো, সালাম জাওয়াত ভাই, এইচএসসি 25 ব্যাচ, কিন্তু টিকটকাররা যে হারে খাতা দেখতেছে
তাই আগেই 26-এর প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা ভাইয়া, তুমি হয়তো এই কমেন্টটা হচ্ছে গিয়ে ফানি ওয়েতে করছো, বাট এখানে একটা সিরিয়াস সমস্যা হতে পারে, সেটা আমি তোমাদেরকে একটু বলি। এখানে ঘটনা দুই রকম হয়। ঘটনা দুই রকম কি জানো? ঘটনাটা হচ্ছে, আমার বাবা একজন শিক্ষক। তো কি হইতো যে আমি আমার বাবাকে দেখতাম, সে পরীক্ষার খাতা নিয়ে আসতো। সে হচ্ছে এইচএসসির পরীক্ষার খাতা দেখে না, সে হচ্ছে অনার্সের খাতা দেখে। ঠিক আছে, তিনি অনার্সের খাতা দেখে। তো দেখা গেল কি, তার খাতাগুলো যখন আনতো সে, তখন হচ্ছে ওই যে খাতার মধ্যে ওএমআর শিট থাকে না, ওইখানে বৃত্ত ভরাট করতে হয়। তো খাতা দেখতে যতটা না বেশি সময় লাগে, একটা খাতার বৃত্ত ভরাট করতে তার চাইতে 3 গুণ 4 গুণ বেশি সময় লেগে যায়। অনেকগুলো বৃত্ত থাকে, সেগুলো ভরাট করতে হয়, এবং এটা শিক্ষকের কাজ। তো আমি দেখতাম আমার বাবাকে, সে খাতা দেখে শেষ করে ফেলতো তাড়াতাড়ি। একটা খাতা দেখতে হয়তো তার 4 থেকে 5 মিনিট 10 মিনিট সময় লাগতো। ঠিক আছে, তো এখন ঘটনা হচ্ছে, ওই একটা খাতা দেখে তার 10 মিনিট সময় ব্যয় হচ্ছে, কিন্তু তার একটা খাতার বৃত্ত ভরাট করতে দেখা যাচ্ছে তার সময় লেগে যাচ্ছে 10 মিনিট, 15 মিনিট, 12 মিনিট, এরকম অনেক সময় লাগতো। তো দেখা যায় কি, অনেকে যেটা করে, অনেক শিক্ষক তাদের যে ছোট ছোট বাচ্চা কাচ্চারা আছে, বাচ্চাদের কি বলে যে তোরা বৃত্ত ভরাট করে দেবে, একটা খাতার বৃত্ত ভরাট করতে পারলে 5 টাকা দেবে, এরকম একটা ডিলিংস দিয়ে দেয় যে ঠিক আছে বৃত্ত ভরাট গুলো করে দেয়। তাহলে হয় কি, কাজটা আগায় যাচ্ছে, নিজের টিচারের উপরে প্রেশার একটু কম পড়তেছে। সো আমার যেটা মানে অবজারভেশন, আমি যেটা দেখছি, মানে এই যে ভিডিওগুলোতে আমি যেটা দেখছি, সেটা হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টেরই সামনে হাতে কলম ওএমআর শিটের উপরে কাজ করতেছে। তার মানে হচ্ছে সে বৃত্ত ভরাট করতেছে। সো তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তো না, দিচ্ছ, ক্লাসে আছো এখন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এখানে খাতার মূল্যায়নে কোনো সমস্যা হবে কিনা, বা 26 ব্যাচের পরীক্ষার্থী যারা আছে, তোমরা এক বছর পরে পরীক্ষায় বসবা। সো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই যে ভাইয়া খাতাটা কি ঠিকভাবে মূল্যায়ন করা হবে কিনা। উত্তর হচ্ছে ভাইয়া মূল্যায়ন করা হবে, খুব ভালোভাবে মূল্যায়ন করা হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুন্দর করে খাতাটা দেখা হবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। দুই একজন অসাধু শিক্ষক থাকতে পারেন যে তারা তাদের হয়তো ধরেন ভার্সিটি পড়ুয়া কোনো ছেলে পেলে আছে, তাদেরকে খাতা দেখাইতেছে, এরকম ঘটনা ঘটে অনেক ক্ষেত্রে, বাট এটার সংখ্যা খুবই কম। ধরো 100 জন টিচারের মধ্যে একজন হয়তো এই কাজ করতে পারে, ঠিক আছে, বা 500 জন টিচারে একজন এই কাজ করবে, ঠিক আছে। এ ধরনের সংখ্যা খুবই কম, এবং এই ধরনের গোলমাল হলে রেজাল্টে বোঝা যায় যে কি ব্যাপার, আমি পরীক্ষা দিলাম এত ভালো, আমার মার্ক এত কম আসলো। তখন বোর্ড চ্যালেঞ্জ করলে মার্কটা ঠিকভাবে চলে আসে, কারণ যদি সেই কনফিডেন্স থাকে যে না, আমি পরীক্ষা তো ভালো দিছি, আমার কেন মার্ক এত কম আসবে, ওইটা করে সেক্ষেত্রে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করা যায়। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে খাতা কাটাটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, এবং তোমাদের এটা নিয়ে কোনো প্যারা নাই, বা ভয় পাওয়ার কোনো কারণ নাই যে ভাইয়ারা পরীক্ষার খাতাটা ঠিকভাবে কাটা হচ্ছে কিনা, সুন্দর করে কাটবে, কোনো সমস্যা নেই, মার্ক ইনশাল্লাহ ঠিকঠাকই থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসলে আমরা ইংরেজি পড়ি। আচ্ছা, তো কি বলতেছিলাম, যে এই হচ্ছে গিয়ে আমাদের গেদাকাল থেকে বড় হওয়ার 4টা ধাপ আমরা দেখলাম এখানে। কি কি? প্রথমে ছিল ইনফ্যান্সি, তারপর আর্লি চাইল্ডহুড, তারপর লেটার চাইল্ডহুড, তারপরে কি অ্যাডোলেসেন্স, 4 নম্বরে হচ্ছে অ্যাডোলেসেন্স। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে এত জিনিস আমি পড়লাম, অনুবাদ করে 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 পড়লাম, তাতে আমার উপকার হইল কি? উপকার হচ্ছে যে, আচ্ছা ইউসা বলছেন সাচ অর্থ কি? সাচ মানে যেমন, সাচ মানে যেমন। আচ্ছা, তো এখন এই 4টা অর্থ ধরে ধরে পড়ার অর্থ কি? যেমন এখানে অর্থ ধরে পড়ার অর্থটা হচ্ছে এরকম, মনে করো তোমাদের পরীক্ষা একটা এমসিকিউ দিয়ে দিল, বললো যে অ্যাডোলেসেন্স যেটা মানে বয়সন্ধিকাল, বয়সন্ধিকাল কত থেকে কত বছর পর্যন্ত, ঠিক আছে। এই কারণে হচ্ছে আমাদের এই জিনিসটা পড়া লাগছে। কিভাবে? মনে করো অ্যাডোলেসেন্সের দিয়ে দিল, যে বয়সকাল দিয়ে দিল, তুমি যদি এটা না জানো তাহলে তো তুমি লিখতে পারবা না যেখানে আমার কি। অথবা বলে দিল যে একটা বাচ্চার ছোট থেকে বড় হতে কয়টা ধাপ পার হইতে হয়, তুমি যদি এই সেন্টেন্সের অর্থটা না জানো যে 4 থেকে 5টা ধাপ পার হইতে হয়, তাহলে তুমি লিখবা কিভাবে, ঠিক আছে। বা এরকম বলল যে এই যে যেমন ধরো এইখানে একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের অর্থটা করতে গেলে তখন একটা ঝামেলা বাঁধবে। বলতেছি আমি কিরকম। তো এই 4টা ধাপের কথা আমি বললাম, এই 4টা ধাপ আমরা পড়লাম। এরপরে হচ্ছে এই জায়গাতে লিখছে পারসনস 18 অ্যান্ড ওভার, অর্থাৎ যাদের বয়স 18 বছর এবং ওভার মানে 18-র অধিক, আর কনসিডার তাদেরকে ধরে নেওয়া হয়, তাদেরকে কনসিডার করা হয় যে তারা হচ্ছে প্রাপ্তবয়স্ক। কনসিডার মানে ধরে নেওয়া, তাদেরকে ধরে নেওয়া হয় অ্যাডাল্টস, তাদেরকে ধরে নেওয়া হয় যে তারা অ্যাডাল্টস ইন আওয়ার সোসাইটি, তারা হচ্ছে আমাদের সমাজে তারা হলো প্রাপ্তবয়স্ক, এটা ধরে নেওয়া হয় যাদের বয়স 18 এবং তার অধিক। তারপরে বলছে অফকোর্স, অবশ্যই, দেয়ার আর সাম, কিছু মানুষ এরকম আছে, হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দেন দেয়ার ইয়ার্স, অর্থাৎ তারা তাদের বয়সের তুলনায় তারা চেষ্টা করে
ট্রাই টু অ্যাক্ট ওল্ডার, তারা চেষ্টা করে, ট্রাই টু তারা চেষ্টা করে, অ্যাক্ট, অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাক্টের বাংলা হচ্ছে সরাসরি বাংলা যদি বলি তাহলে মানে হচ্ছে অভিনয় করা। অ্যাক্ট মানে কি? অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা, ঠিক আছে। ট্রাই টু অ্যাক্ট ওল্ডার, তারা আচরণ করার চেষ্টা করে, এখানে তো অভিনয় না, এখানে অর্থ হবে আচরণ। তারা আচরণ করার চেষ্টা করে বড় মানুষের মতো। তাদের বয়স, একটা মেয়ের মনে করেন বয়স হচ্ছে 14 বছর, বাট তার আচার আচরণ দেখে মনে হচ্ছে তার বয়স হয়ে গেছে 21 বছর। এরকম কিন্তু অনেক মানুষ আছে, আমাদের কিছু ভাই ব্রাদার আছে, যেমন ধরেন যে অল্প বয়সে হঠাৎ করে তার একটু দাঁড়িয়ে উঠছে, থুতির মধ্যে দাঁড়িয়ে উঠছে, সে এমন একটা ভাব করতেছে সে অনেক বড় হয়ে গেছে, বাট আসলে সে বড় নয়, তার বয়স মাত্র 14 বছর। এরকম হয় কিন্তু, ঠিক আছে। সো এরকম কিছু আছে যারা হচ্ছে নিজেদের বয়সের তুলনায় একটু বড় হওয়ার আচরণ করে, এরকম কিছু মানুষ থাকে। বাট কিন্তু ফর দ্য মোস্ট পার্ট, বেশিরভাগ মানুষের জন্যই most individuals have to go through these stages irrespective of their economic or social status। এখন মনে করো তোমাকে দিয়ে দিল যে irrespective of their economic or social status, এই কথাটার মানে কি? যদি জিজ্ঞেস করে যে এই কথার অর্থ কি বা এটা দিয়ে কি বোঝাইছে, ঠিক আছে। বা মনে করো যে শর্ট কোশ্চেনের মধ্যে 2 মার্কের যে প্রশ্নটা, সেই 2 মার্কের প্রশ্নের মধ্যে এই লাইনটা বা সেন্টেন্সটা উঠায় দিল যে মোস্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ টু গো থ্রু দিস স্টেজেস ইরেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অর সোশ্যাল স্ট্যাটাস, দিয়া বললো এই লাইনটার অর্থ কি বা এই লাইনটা দিয়ে কি বোঝাইতে চাইছে। তখন তুমি পড়ে যাবে একটা বিপদের মধ্যে, যে কিরে আমি তো এই লাইনটার অর্থটাই বুঝতেছি না, আমি উত্তর করবো কি? এখানে একটা ঝামেলা সৃষ্টি হবে। ওই ঝামেলাটা সৃষ্টি যাতে না হয় এই কারণে আমরা প্যাসেজটা ধরে 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 অনুবাদ করে করে পড়ি। আচ্ছা, তো কি বলছে? বাট ফর দ্য মোস্ট পার্ট, মানে বেশিরভাগ মানুষের জন্যই, বেশিরভাগ মানুষের জন্যই মোস্ট ইন্ডিভিজুয়ালস, মোস্ট ইন্ডিভিজুয়ালস মানে বেশিরভাগ মানুষ, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, বেশিরভাগ ব্যক্তি, বেশিরভাগ ব্যক্তি হ্যাভ টু গো থ্রু দিস স্টেজেস, তাদেরকে বেশিরভাগ ব্যক্তিকে এই ধাপগুলোর মধ্য দিয়ে যেতে হয়, বেশিরভাগ ব্যক্তিকে এই ধাপগুলোর মধ্য দিয়ে যেতে হয় ইরেসপেক্টিভ অফ দ্যার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। এটা হয় তাদের ইকোনমিক মানে অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদা, সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল মানে সামাজিক, স্ট্যাটাস মানে মর্যাদা, তাদের অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদা নির্বিশেষে তাদেরকে এই ধাপগুলোর মধ্যে দিয়ে যাইতে হয়। আচ্ছা, এখন নির্বিশেষে শব্দটা শুনলে একটু গোলমেলে লাগতে পারে যে কি কইলো এটা। তো এটার অর্থটা হচ্ছে এরকম যে একটা মানুষ সে যখন হচ্ছে বয়সন্ধি কাল থেকে প্রাপ্তবয়স্ক কালের দিকে ধাবিত হয়, তখন তার অর্থনৈতিক অবস্থা কি বা তার সামাজিক অবস্থা কি এগুলাতে কোনো কিছু যায় আসে না। সে যে অবস্থায় থাকুক না কেন, সে ধনী হোক গরিব হোক, সে হচ্ছে শহরে থাকুক সে গ্রামে থাকুক, তাকে এই ধাপগুলোর মধ্যে দিয়ে যাইতেই হবে। ওই কারণে এই ইরেসপেক্টিভ শব্দটা ব্যবহার করছে, ঠিক আছে। ইরেসপেক্টিভ শব্দটার বানান হচ্ছে ওই যে বললাম না মাত্র যে যায় আসে না, ওই যায় আসে না অর্থে ইরেসপেক্টিভ ইউজ করা হয়। ইরেসপেক্টিভের বাংলা হচ্ছে নির্বিশেষে, মানে ওইটা থাকুক বা না থাকুক ঘটনাটা এরকম ঘটবে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার ক্লাসে টিচার আসুক বা না আসুক ক্লাস হবে, এটা হচ্ছে মানে টিচার আসা না আসা নির্বিশেষে ক্লাস থেমে থাকবে না, ক্লাস হবে, ঠিক আছে। তো এখানে ইরেসপেক্টিভ শব্দটার অর্থ হচ্ছে এরকম যে কোনো কিছু থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না, তাদেরকে এই 4টা ধাপের মধ্যে দিয়ে যাইতেই হবে। যাদের ইকোনমিক স্ট্যাটাস না থাকুক, সোশ্যাল স্ট্যাটাস না থাকুক, অথবা থাকুক, যেটা মন চায় হোক, তাদেরকে এই ধাপগুলোর মধ্যে দিয়ে যাইতে হবে, এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে। কাহিনী শেষ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রথম স্লাইডের বিষয়বস্তু। আমরা জিনিসটাকে খুব সিম্পলি ব্যাখ্যা করে করে পড়লাম এবং এই পর্যন্ত পড়ে আমি একটা ছোট ব্রেক দিচ্ছি। এবার আমি তোমাদের কিছুক্ষণ কমেন্ট দেখবো একটু, ঠিক আছে। এখন কমেন্ট দেওয়া, কমেন্ট পড়ার কারণটা কি? আচ্ছা, কমেন্ট পড়ার কারণটা হচ্ছে তোমাদেরকে আমি একটু বলি। ঘটনাটা হচ্ছে যে ভাইয়া পাস থ্রু কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিনা? জি, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। পাস থ্রু, পাস থ্রু হচ্ছে এক ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, একজন প্রশ্ন করছে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আবার কি জিনিস? বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছোট করে একটু বলে দিই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে কিছু প্রিপোজিশন আছে যারা হচ্ছে গিয়ে নির্দিষ্ট এক জায়গায় বসে, ওখানে কোনো গ্রামাটিক্যাল নিয়ম থাকে না, এই ধরনের প্রিপোজিশনকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয়। আরো বিস্তারিত আমরা পড়বো, প্রিপোজিশনের উপরে আমার ক্লাস হবে। তো এখন একটু থামি, এখন আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখব। যে ঘটনা হচ্ছে যে ভাইয়ারা এই যে আমরা এতক্ষণ পড়লাম, এতটুকু পড়লাম, এখন আশা করতেছি যে এতটুকুর মধ্যে যতগুলো শব্দার্থ আছে সেগুলো আমরা মোটামুটি বুঝতে পারছি এবং প্রত্যেকটা লাইনের অর্থ আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই জায়গা থেকে
যদি আমরা এই জায়গা থেকে যে কোনো একটা প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় হোক বা স্কুলের পরীক্ষা কলেজের পরীক্ষায় হোক তুলে দেয়, তাহলে আমরা কিন্তু উত্তর করতে পারবো। আমরা উত্তর করতে পারবো কিনা এই প্রশ্নটা আমি তোমাদের উদ্দেশ্যে করলাম, যে ভাইয়ারা এই জায়গা থেকে ধরো এখানে টোটাল হচ্ছে গিয়া 7 লাইন 8 লাইনের একটা জিনিস দেওয়া আছে, একটা প্যাসেজ দেওয়া আছে, এই 8 লাইনের প্যাসেজ থেকে যদি কোনো প্রশ্ন আমাদেরকে করা হয় তাহলে আমরা এটার উত্তর করতে পারবো কিনা। বা অনেকে হয়তো আমাকে কমেন্ট করে বলবা যে ভাইয়া আমি উত্তর করতে পারবো, আমি বুঝতে পারছি, কিন্তু আমি ইংরেজি লিখতে পারি না। ওইটা বাদ দাও, মানে তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা উত্তরটা তুমি জানো কিনা বা তুমি উত্তরটা এখান থেকে বের করতে পারবা কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভাইয়া পারবো। ঠিক আছে, ফারহান ইসলাম বলছে যতটুকু পারেন ততটুকু সংক্ষেপ ব্যাখ্যা করে দেন। হ্যাঁ, ব্যাখ্যা করে দিব, সামারি লেখার জন্য ব্যাখ্যাটা লাগবে, ব্যাখ্যা করে দিব। কিন্তু আমি যে প্রশ্নটা করছি যে এখন এখান থেকে যে প্রশ্নটাই করা হোক না কেন তোমরা এখান থেকে উত্তর বের করতে পারবা কিনা, খালি এইটুকু আমাকে বলো। যদি উত্তর বের করতে পারো তাহলে হচ্ছে আমাদের কিন্তু কাজ শেষ। রিফাত ইসলাম বলছেন পিডিএফ দিয়েন, যখন পিডিএফ এর মধ্যে হচ্ছে দিয়ে দিন ওয়ার্ড মিনিং সহ আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মার্ক করে দিন। হ্যাঁ দিব, কোনো সমস্যা নেই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মার্ক করে দিব। আচ্ছা, একজন কমেন্ট করতেছে খারাপ ছাত্রদের সহজে পাশ করে উপায় শিখান। হ্যাঁ ভাই শিখাবো, আমরা হচ্ছে কিছু শর্টকাটও শিখবো যাতে আমরা একেবারেই পড়াশোনা থেকে দূরে থাকলেও পরীক্ষা অন্তত উত্তর করে আসতে পারি। ঠিক আছে, এই টার্গেটটা আমাদের থাকবে। আচ্ছা, এই যে আমি উত্তর পাচ্ছি কিন্তু রশিদ রাফি বলছেন ভাইয়া পারবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে ইউসা বলছেন পারবেন, ভেরি গুড। তারপরে হচ্ছে সারিয়া বলছেন পারবো। মাসুদা খাতুন বুঝতে পেরেছেন। মোহাম্মদ হামজা ইনশাল্লাহ পারবো। আনসারি বলছেন পারবো না ভাই, কেন পারবা না এটা একটু আমাকে বলতে হবে। আচ্ছা যাক, ভেরি গুড। তার মানে হচ্ছে তোমাদের প্রত্যেকের উত্তরটা আমি দেখলাম এবং আমার শুনে খুব ভালো লাগলো যে তোমরা উত্তর করতে পারবা এখান থেকে। এই জিনিসটাই আমাদের দরকার ছিল, আমরা প্রশ্নের উত্তর করতে পারবো, মানে আমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ি তাহলে আমাদের 35 মার্ক ক্লিয়ার। এইভাবেই আমরা হচ্ছে আমাদের সিলেবাস যে কয়টা প্যাসেজ আছে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো মোস্টলি সেগুলো আগে পড়ে ফেলবো। এরপরে দেখা যাচ্ছে যদি আমাদের বোর্ড পরীক্ষার সময় এমন হইলো যে ঠিক আছে আমাদের সময় নাই, তখন আমরা অগুরুত্বপূর্ণ প্যাসেজ যেগুলো সেগুলো হচ্ছে খুব দ্রুত একসাথে পড়ে ফেলবো। ঠিক আছে, কোনো টেনশন করার কোনো কারণ নেই। আমরা একটু প্রথম দিকে আস্তে আস্তে আগাবো, কারণ এই জিনিসগুলো ধরতে একটু সময় লাগে। প্রথম অবস্থায় জিনিসগুলো ধরতে একটু সময় লাগে, কিন্তু একবার যখন ফ্লোতে চলে আসবে, মানে তোমরা যখন ক্লাসে ঢুকে জাওয়াত স্যারের ক্লাস করলে বুঝতে পারবে যে ঠিক আছে জাওয়াত স্যার এখন এমনি পড়াবে, এই জিনিসটা পড়াবে, যখনই এটা বুঝতে পারবা তখন আর কোনো সমস্যা হবে না। তখন হচ্ছে তোমরা একটা সেটআপের মধ্যে চলে আসবা, তখন তোমরাও বুঝবা যে ঠিক আছে কি পড়াইতেছে। কিন্তু প্রথম অবস্থা আমাকে একটু আস্তে আস্তে যাইতে হবে। সো ক্লাসটা যদি মনে হয় যে ঠিক আছে এত এক কথা বারবার বারবার কেন বলা, তার কারণই হচ্ছে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমাদের এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া নিয়ে রাখতে হবে, নাইলে আমরা কিন্তু উত্তর করতে পারবো না। ঠিক আছে, আজকে আমরা পুরো প্যাসেজটা কমপ্লিট করবো না, যেহেতু আজকে আমাদের ক্লাসটা শুরু হয়েছে একটু দেরিতে এবং আমরা হচ্ছে আজকে মার্ক ডিস্ট্রিবিউশনের কথা বলছি। আমরা প্যাসেজের হয়তো আরো একটা বা দুইটা স্লাইড পড়বো, তারপরে আজকের মতো তোমাদেরকে ছেড়ে দিব। এই প্যাসেজটা আমরা অবশ্যই কমপ্লিট করবো, এই প্যাসেজটা আমরা পরবর্তীতে নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা প্যাসেজটা কমপ্লিট করবো সুন্দর করে। এরপরে ওই প্যাসেজের ওপর যদি আমাদের কোনো প্রশ্ন উত্তর ইনক্লুড করা দরকার হয় আমরা করব, যদি এমসিকিউ সলভ করি আমরা করব, আমরা যদি ফ্লোচার্ট করি আমরা করব, সবকিছুই করব। এবং এর পাশাপাশি আমি এটার উপরে একটা ফুল পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, পিডিএফ এর ঘটনাটা কি, পিডিএফ এর মধ্যে কি কি থাকবে? পিডিএফ এর মধ্যে প্রথমে থাকবে হচ্ছে পুরো প্যাসেজটা, পুরো প্যাসেজটা বাংলা অর্থ সহকারে থাকবে, এটা আমি ক্লাস শেষ করে দিব। প্যাসেজের বাংলা অর্থ সহকারে থাকবে এক। দ্বিতীয় নাম্বারে হচ্ছে ওই প্যাসেজে যতগুলো ওয়ার্ড মিনিং আছে প্রত্যেকটা শব্দের অর্থ থাকবে, মানে এখানে আমি এইটা বাছাবাছি করব না, আচ্ছা ঠিক আছে এই শব্দটা সহজ তাহলে এটার অর্থ দিব না, কিন্তু এই শব্দটা কঠিন এটার অর্থ দিয়ে রাখলাম, এটা আমি করব না। আমি কি করব, যতগুলা শব্দ হয় প্যাসেজের মধ্যে প্রত্যেকটা চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস ইন দেয়ার লাইফ, সবগুলো শব্দের অর্থ আমি একটা টেবিলের মধ্যে দিয়ে দিব। এবং ওই শব্দের টেবিলের মধ্যে কি কি থাকবে, প্রথমে শব্দ, তার পাশে হচ্ছে গিয়ে অর্থ, তারপরে তার পার্টস অফ স্পিচ, মানে এটা নাউন নাকি প্রোনাউন নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব, তারপরে হচ্ছে দুইটা করে সিনোনিম, দুইটা অ্যান্টোনিম, এরকম একটা টেবিল থাকবে। তারপরে হচ্ছে এই প্যাসেজ থেকে যতগুলো এমসিকিউ প্রশ্ন হইতে পারে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া থাকবে। তারপরে হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন যেগুলো হইতে পারে শর্ট কোশ্চেন দেওয়া থাকবে। এরপরে লাস্টে গিয়ে হচ্ছে এই প্যাসেজের উপরে একটা সামারি দিয়ে দিব। ঠিক আছে, এই প্যাসেজ সামারিটা হচ্ছে আমরা যদি আশা পরীক্ষা আমরা এইভাবে লিখবো সামারি। এরপরে লাস্টে গিয়ে কি থাকবে, লাস্টে গিয়ে থাকবে হচ্ছে একটা ফ্লো চার্ট। যদি আমার এই প্যাসেজ থেকে কোনো ফ্লো চার্ট উত্তর করা পসিবল হয় তাহলে আমরা একটা ফ্লো চার্ট উত্তর করব, যদি পসিবল না হয় তাহলে কোনো ফ্লো চার্ট থাকবে না, ঝামেলা শেষ। ঠিক আছে, এবং এইভাবে আমরা ইংলিশ ফার্স্ট পেপারটা কমপ্লিট করব। এবং এটা করলে আশা করি আমি যেটা আমার যেটা ধারণা যে পরীক্ষায় ইংলিশ ফার্স্ট পেপার থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা ইনশাআল্লাহ উত্তর করতে পারবা। মহিউদ্দিন ভুইয়া বলছে ভাইয়া সার্টেন অর্থ কি? সার্টেন অর্থ হচ্ছে নির্দিষ্ট, সার্টেন অর্থ নির্দিষ্ট। ঠিক আছে, ওকে।
আবিদ হাসান আশিক বলছেন ভাইয়া ইংলিশে 90+ হবে কিনা। হ্যাঁ, ইংলিশে যদি আপনি ওই ভালো পরীক্ষাটা দিয়ে থাকেন ভাইয়া, তাহলে অবভিয়াসলি 90+ হবে, কেন হবে না। আপনার যদি লেখার মান ভালো হয়, যে কোনো বানান ভুল নাই, গ্রামার ভুল নাই, তথ্য ভুল নাই, তাহলে অবভিয়াসলি 90+ পাওয়া সহজ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রথম স্লাইডের বিষয়বস্তু ডান। ঠিক আছে, প্রথম স্লাইডের বিষয়বস্তু ডান। এরপরে হচ্ছে আমাদের পরের স্লাইডটা আমরা একটু দেখি। ঠিক আছে, আচ্ছা, পরের স্লাইডটা আমরা ঠিক একইভাবে পড়বো। পরের স্লাইডটা আমরা কিভাবে পড়বো, কি বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO। WHO কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলায় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওয়ার্ল্ড মানে বিশ্ব, হেলথ মানে স্বাস্থ্য, অর্গানাইজেশন মানে সংস্থা। ঠিক আছে, অর্গানাইজেশন মানে সংস্থা। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু এখানে দেখাই দিই, এই জিনিসটা দরকার আছে। ঘটনাটা হচ্ছে, এই শব্দটা দেখো, অর্গানাইজেশন। ঠিক আছে, এই শব্দটা তুমি যখন কোথাও লিখতে যাবে, কোনো ডিজিটাল মিডিয়ার মধ্যে, হতে পারে সেটা কম্পিউটারে, হতে পারে সেটা মোবাইলের মধ্যে, কোনো জায়গাতে এরকম ঘটনা ঘটতে পারে। মনে করো তুমি এইভাবে লিখছো, ORGANISATION। যারা এই জিনিসটা জানো তারা জানো, ভেরি গুড। কিন্তু যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। মনে করো অর্গানাইজেশন বানানটা তুমি কি করলা, এভাবে লিখলা, অর্গানাইজেশন। অনেকে বলবে এই বানানটা ভুল, অনেকে কি করবে, এই বানানটাকে ভুল ধরবে সরাসরি, যে না এই বানানটা ঠিক হয় নাই। তারা কি বলবে, তারা বলবে যে না, সঠিক বানান হচ্ছে এইটা, ORGANIZATION। এখানে যে এস এর বদলে তারা কি করবে, তারা জেড দিয়ে লিখবে, অর্গানাইজেশন। অনেকে লিখবে এস দিয়ে, অনেকে লিখবে জেড দিয়ে। একজন বলবে না এইটা ভুল, একজন বলবে না এইটা ভুল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোনটা সঠিক কোনটা ভুল? উত্তর হচ্ছে দুটোই সঠিক, দুটোর একটাও ভুল না। একটা হচ্ছে আমাদের আমেরিকান বানান, আর একটা হচ্ছে ব্রিটিশ বানান, মানে ইংল্যান্ডের যারা তাদের লেখা বানান। ঠিক আছে, সো দুটো বানানই সঠিক। তোমার যেটা ভালো লাগে ভাইয়া, তুমি যদি চাও এস দিয়ে লিখবো, অর্গানাইজেশন, কারেক্ট। যদি তুমি লিখতে চাও অর্গানাইজেশন জেড দিয়ে, তাও এটা কারেক্ট, কোনো ভুল নাই। ঠিক আছে, এরকম বিবিধ কিছু শব্দ আছে যেগুলোর বানান এস দিয়েও লেখা যায়, জেড দিয়েও লেখা যায়। যেমন এখানে আরেকটা শব্দ আছে, এই যে এই শব্দটা, এই যে ক্যারেক্টারাইজ। ঠিক আছে, এই ক্যারেক্টারাইজ বানানটাও সেম। ক্যারেক্টারাইজ বানানটাতে একই সাথে যেরকম এস দিয়ে লেখা যায়, একই সাথে এটাকে জেড দিয়েও লেখা যেতে পারে। কাজে দুটো বানানই সঠিক, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই যে বানান আসলে সঠিক কোনটা, ভুল হইলো না ঠিক হইলো, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, এই ধরনের কিছু শব্দ থাকবে। আচ্ছা, তো তারপরে কি বলছে এখানে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO আইডেন্টিফাইজ। আইডেন্টিফাই এর বাংলা হলো চিহ্নিত করা। তারা চিহ্নিত করে, তারা মার্ক করে। আচ্ছা, তারা কি চিহ্নিত করে সেটা আমরা একটু দেখবো। আইডেন্টিফাইজ অ্যাডোলসেন্স অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ। অর্থাৎ তারা হচ্ছে এটা চিহ্নিত করে যে অ্যাডোলসেন্স হচ্ছে মানব সময়ের, মানব জীবনের যে বৃদ্ধি, সেই বৃদ্ধির একটা নির্দিষ্ট সময়। ঠিক আছে, অর্থাৎ অ্যাডোলসেন্স হচ্ছে মানব জীবনের বৃদ্ধির একটা নির্দিষ্ট সময়। আর সার্টেন সরি অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ, একটা নির্দিষ্ট সময়, এন্ড ডেভেলপমেন্ট এবং উন্নতি করার একটা সময়। গ্রোথ মানে বৃদ্ধি, ডেভেলপমেন্ট মানে উন্নতি, বৃদ্ধি করার একটা সময়, যেটা কিনা যেটা কিনা অকার্স আফটার চাইল্ডহুড, যেটা কিনা অকার মানে হলো ঘটা, OCCUR, অকার, অকার মানে ঘটা। ঠিক আছে, এটার উচ্চারণ নিয়ে অনেকে প্যারা খাবে, অনেকে বলবে অকুর, অনেকে বলবে অকিউর। এটার উচ্চারণ হচ্ছে অকার, এই যে এইটা সুন্দর, অকার, সহজ উচ্চারণ, অকার, অকার মানে ঘটা। ঠিক আছে, সো বলছে যে that occurs after childhood and before adulthood। অর্থাৎ WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জাতিসংঘের একটা অংশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বয়সন্ধি কাল হচ্ছে, বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিহ্নিত করছে যে বয়সন্ধি কাল হচ্ছে এমন একটা সময় মানব জীবনের, যে সময়টাতে একটা বৃদ্ধি হয় এবং উন্নতি হয়, বৃদ্ধি এবং উন্নতি ঘটে কাদের, বাচ্চাদের। এবং এই জিনিসটা কখন ঘটে, এই জিনিসটা ঘটে হলো অকার্স, ঘটে আফটার চাইল্ডহুড, বাচ্চা কালের পরে ঘটে, মানে যখন শিশু থেকে সে বড় হওয়া শুরু করে তখন ঘটে, এন্ড বিফোর অ্যাডাল্টহুড, এবং প্রাপ্তবয়স্ক কালের আগে ঘটে। ঠিক আছে, প্রাপ্তবয়স্ক কালের আগে ঘটে, তার মানে দাঁড়াচ্ছে হইলো শিশুকাল, যেটা শিশুকাল শুরু হয় 3 বছর বয়স থেকে, আর প্রাপ্তবয়স্ক কাল শুরু হয় 18 বছর বয়স থেকে। তাহলে এই 3 বছর থেকে 18 বছর বয়সের মাঝখানে যে সময়টা আছে, মানে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 17, 17, এই যে 14 বছর মাঝখান দিয়ে, এই 14 বছরে হচ্ছে কি 15 বছর, সরি, মাঝখানে যে 15 বছর, এই 15 বছরের মধ্যে আমাদের যে বৃদ্ধিটা ঘটে, সেটাকে আমাদের WHO বলতেছে যে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাডোলসেন্স, এটাই হলো আমাদের বয়ঃসন্ধি কাল। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে। ঠিক আছে, ওদের কথা হচ্ছে এটা। তারপরে বলছে দিস ফেজ, ফেজ মানে ধাপ, ফেজ মানে কি, ফেজ মানে ধাপ। দিস ফেজ
রিপ্রেজেন্ট, রিপ্রেজেন্টের বাংলা হইল প্রতিনিধিত্ব করা। রিপ্রেজেন্টের বাংলা কি? প্রতিনিধিত্ব করা। রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করা। তাহলে এই ধাপ প্রতিনিধিত্ব করে, কিসের প্রতিনিধিত্ব করে? ওয়ান অফ দা ক্রিটিক্যাল ট্রানজিশনস। ক্রিটিক্যাল বাংলা হইল গুরুত্বপূর্ণ। ক্রিটিক্যাল বাংলা কি? গুরুত্বপূর্ণ। ক্রিটিক্যাল ট্রানজিশনস। আচ্ছা, ট্রানজিশন মানে কি? পরিবর্তন। তাহলে ক্রিটিক্যাল ট্রানজিশন, ক্রিটিক্যাল ট্রানজিশনের বাংলা কি দাঁড়ালো তাহলে? গুরুত্বপূর্ণ পরিবর্তন। এখন এইখানে ক্রিটিক্যালের আরেকটা অর্থ আছে। ক্রিটিক্যাল আরেকটা অর্থ হচ্ছে গুরুতর। ঠিক আছে, বলে না যে রোগীর অবস্থা ক্রিটিক্যাল, ডাক্তাররা বলে বা হাসপাতালে গেলে শোনা যায় রোগীর অবস্থা কি? রোগীর অবস্থা ক্রিটিক্যাল, রোগীর অবস্থা খুবই খারাপ, রোগীর অবস্থা গুরুতর। ক্রিটিক্যালের আরেকটা বাংলা হচ্ছে গুরুতর। তারপরে এই ক্রিটিক দিয়ে আবার আরো কিছু শব্দ বলা যায় যেগুলো হচ্ছে পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। যেমন এই ক্রিটিক্যাল থেকে আসতে পারে ক্রিটিসাইজ, সিআইএসি অথবা সিআইজেডি, একই জিনিস। এসি দিয়ে লেখা যায়, জেডি দিয়ে লেখা যায়। ক্রিটিসাইজ, ক্রিটিসাইজের বাংলা হচ্ছে আবার সমালোচনা করা। ক্রিটিসাইজ, ঠিক আছে, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা। তারপরে হচ্ছে আরেকটা আছে ক্রিটিসিজম, সিআরআই টিআই সিজম, ক্রিটিসিজম, সিআইএসএম। ক্রিটিসিজম একটা শব্দ আছে। ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা, এটা নাউন। ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা, এটা একটা ভার্ব। ক্রিটিসিজম মানে সমালোচনা, এটা হচ্ছে একটা নাউন। তারপরে আরেকটা শব্দ আছে ক্রিটিক, সিআরআইটিআইসি। ক্রিটিক হচ্ছে গিয়া তোমার একটা নাউন। ক্রিটিক মানে হচ্ছে সমালোচক, যে সমালোচনা করে। ঠিক আছে, আবার আরেকটা আছে ক্রিটিক্যাল শব্দটার বাংলা কি? আমি এক জায়গায় বললাম গুরুত্বপূর্ণ, আবার হাসপাতালে গেলে আমি বলতেছি গুরুতর। আবার ক্রিটিক্যালের আরেকটা অর্থ আসে। ক্রিটিক্যালের আরেকটা অর্থ হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে সমালোচনাপূর্ণ। সমালোচনাপূর্ণ। সো তোমরা এই বিভিন্ন অর্থ পাবা। ক্রিটিক শব্দটা, ক্রিটিক্যাল শব্দটার বিভিন্ন অর্থ পাবা। ক্রিটিক্যাল শব্দ দিয়ে গুরুত্বপূর্ণ বোঝায়, ক্রিটিক্যাল দিয়ে গুরুতর বোঝায়, ক্রিটিক্যাল দিয়ে অ্যাডজেক্টিভ সেটাকে সমালোচনাপূর্ণ এটাও বোঝানো হয়। সো তিনটা অর্থ আসতে পারে। এইখানে ক্রিটিক্যাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস, গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন হয়। তাহলে এইখানে সেন্টেন্সের অর্থটা কি আসছে? দিস ফেজ রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস। আচ্ছা, অর্থাৎ একটা মানুষের জীবনে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো ঘটে, এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর যে একটা ধারণা বা এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর যে সময়টা, এই সময়টার প্রতিনিধিত্ব করে কে? এই অ্যাডোলসেন্স। ঠিক আছে, মানে অ্যাডোলসেন্স, যখন আমি বয়সন্ধি কাল কথাটা আমি শুনবো, তখনই আমার এটা বুঝে নিতে হবে যে এটা হচ্ছে পরিবর্তনের কথা বলতেছে। যেমন আমি এই রিপ্রেজেন্ট দিয়ে একটা সুন্দর এক্সাম্পল তোমাদেরকে দিই। মনে করো যে একটা মানুষ, এক জায়গায় 100টা মানুষ আছে, 100টা মানুষ আছে, প্রত্যেকের গায়ে একটা করে পতাকা জড়ানো। তো তুমি দেখলে একটা মানুষের গায়ের মধ্যে একটা পতাকা জড়ানো, সেই পতাকার পুরোটা হচ্ছে সবুজ, মাঝখানে একটা লাল। তার মানে কি? তার মানে হচ্ছে কি সে বাংলাদেশের হয়ে সেইখানে আসছে। তার মানে কি? সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে। তার মানে কি? তার মানে হলো তাকে দেখলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে, এই লোকটা মানে হচ্ছে বাংলাদেশ এখানে আছে, এই লোকটা মানেই বাংলাদেশ। ঠিক একইভাবে আমরা যখনই এই বয়সন্ধিকাল, অ্যাডোলসেন্স, এই কথাটা শুনবো, তখনই আমার বুঝতে হবে যে ঠিক আছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলা হচ্ছে, এই কারণে বয়সন্ধিকাল কথাটা বলছে, নাইলে বলতো না। ঠিক আছে, সো দিস ফেজ রিপ্রেজেন্টস, ফেজ মানে ধাপ, এই ধাপ হচ্ছে প্রতিনিধিত্ব করে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস ইন ওয়ানস লাইফ স্প্যান। একটা মানুষের লাইফ স্প্যান মানে জীবদ্দশা। লাইফ স্প্যান মানে জীবদ্দশা, মানে তার পুরো জীবনের মধ্যে, তার পুরো জীবনের মধ্যে যখনই আমি বলবো ঠিক আছে অ্যাডোলসেন্স, তখনই বুঝতে হবে ঠিক আছে এখানে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা, ট্রানজিশনের কথা বলা হয়েছে। এন্ড ইজ ক্যারেক্টারাইজড বাই, এবং এটাকে ক্যারেক্টারাইজ করা হয় মানে বৈশিষ্ট্যায়ন করা হয়, মানে এটাকে বৈশিষ্ট্য প্রদান করা হয়, ক্যারেক্টারাইজ করা হয়। যেমন ক্যারেক্টারাইজ করার একটা উদাহরণ কিরকম? যেমন মনে করো তুমি একটা নতুন প্রাণী দেখলে, প্রাণীটা তুমি এর আগে দেখো নাই, প্রাণীটার নাম দিচ্ছে কি মানুষ, মনে করো ষান্ডা। এখন আমাকে বলো যে ঠিক আছে একটা ছোট বাচ্চা ষান্ডা কখনো দেখে নাই, সে বললো ভাইয়া ষান্ডা দেখতে কিরকম? তুমি তাকে উত্তর দিবা যে ঠিক আছে ষান্ডা হচ্ছে এরকম এরকম দেখতে, সে হচ্ছে টিকটিকির মতো কিন্তু সাইজে অনেক বড়, সে 4 পায়ে হাঁটে, তার একটা বিশাল বড় লেজ আছে, মুখটা একটু চোখা টাইপের, এইটা হচ্ছে ষান্ডার আকার আকৃতি। তো কি করলা তুমি এটার একটা বৈশিষ্ট্য দিলা ওকে, যে ঠিক আছে এটার কোয়ালিটি হচ্ছে এই, এটা হচ্ছে দেখতে এরকম। এই কাজটা কি বলা হয়? ক্যারেক্টারাইজ করা, বৈশিষ্ট্যায়ন করা, একটা বৈশিষ্ট্য প্রদান করা। ঠিক আছে, এবং এই যে বয়সন্ধি কাল, এই বয়সন্ধি কালের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলা কি কি? এই বৈশিষ্ট্যায়ন করা হয়েছে বাই ফাস্ট পেস্ট গ্রোথ। ফাস্ট পেস্ট গ্রোথ মানে দ্রুত গতির বৃদ্ধি, দ্রুত গতিতে, ফাস্ট মানে দ্রুত, পেস মানে হচ্ছে হাইটা যাওয়া বোঝায়। ঠিক আছে, এখন ফাস্ট পেস্ট যদি ভাঙা ভাঙা পড়ি তাইলে মনে হয় দ্রুত হাঁটা, কিন্তু ফাস্ট পেস্টকে যখন আমি একত্রে পড়বো, ফাস্ট পেস্টকে একত্রে পড়লে অর্থ সেরকম যে দ্রুত,
সোজা বাংলায় দ্রুত। ফাস্ট পেস্ট গ্রোথ মানে দ্রুত বৃদ্ধি, অনেক দ্রুত বৃদ্ধি হয়। দেখা যাচ্ছে যে সে এই 2025 সালে তার হাইট হচ্ছে এতটুকু, কথাবার্তা ছোট বাচ্চাদের মতো, 1 বছর পরে সে উঁচা হয়ে গেছে 1 ফিট। এটাই হলো ফাস্ট পেস্ট গ্রোথ। কিন্তু একটা বয়স্ক মানুষকে তুমি দেখবা যে সে এই বছরের পর বছর একই রকম থাকে। ছোট বাচ্চারা কিন্তু একরকম থাকে না, সে 1 বছর যেরকম আছে পরের বছর তার হচ্ছে গিয়া চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। এই কারণে ছোটবেলায় আমাদের মায়েরা এই কাজটা করতো, যখন আমাদের জন্য পোশাক কিনতে যেত অলওয়েজ 1 সাইজ 2 সাইজ বড় করে কিন্তু দেখতে একটু উইয়ার্ড লাগতো প্রথম দিকে যে এটা কি পরলো, কিন্তু যখনই 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যাইতো না তখন এই ড্রেস আবার সুন্দর ফিটিং হয়ে যেত। তার কারণ কি? কারণ হচ্ছে বৃদ্ধিটা অনেক তাড়াতাড়ি হয়। কিন্তু যারা আমরা একটু বড় হয়ে গেছি, মানে এখন আর বয়সন্ধি কালের মধ্যে নাই, তাদের কি হয়, তারা হচ্ছে কি একদম মাপ মতো জামা কাপড় কিনি, কারণ আমি খুব ভালো করে জানি আমার শরীর আর বড় হবে না, আমার শরীর আর বাড়বে না, আমার শরীর এই জায়গাতেই ফিক্স, সো আমি এখন যা আছে তাই পরবো। কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই বিষয়টা আলাদা, ছোট বাচ্চারা অনেক দ্রুত বড় হয় বিধে তাদের জন্য 1 2 সাইজ বড় কাপড় কিনতে হয়। তো সেই কথাটা এখানে বলছে, ফাস্ট পেস্ট গ্রোথ এন্ড চেঞ্জ, এবং তাদের মধ্যে কিছু পরিবর্তনও হয়। শুধু খালি বৃদ্ধি হচ্ছে বিষয়টা এরকম না, তাদের পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন হয়? যেমন যখন একটা বাচ্চা ছোট থাকে তখন হচ্ছে গিয়া তার গালে কোনো দাড়ি থাকে না, বা তার উচ্চতা কম থাকে, অথবা তার কণ্ঠস্বরটা হচ্ছে আরেকটু নরম থাকে, আরেকটু কি বলে সফট থাকে কণ্ঠস্বরটা। সে যখন একটু বড় হয় তখন হচ্ছে গিয়ে তার গালের দাড়ি উঠে, সে হচ্ছে গিয়ে একটু গায়তরে একটু বড় হয়, তার গলার স্বরটা একটু ভারী হয়ে যায়, একটু গলাটা ভেঙে যায়, একটু গলাটা মোটা হয়ে যায়। এই জিনিসগুলাই কিন্তু ওই চেঞ্জ গুলা, কিছু পরিবর্তন হয়। শুধু বৃদ্ধি হয় বিষয়টা এরকম না, কিছু পরিবর্তনও হয়, which are second only to those at infancy। এবং এইখানে এই সেন্টেন্সে একটু কাহিনী আছে, এই যে এই কাহিনী আছে। আচ্ছা, এইখানে এই যে সেকেন্ড অনলি টু দোজ, এইটার হচ্ছে একটা সুন্দর অর্থ আছে, সেকেন্ড অনলি টু দোজ। যেমন হচ্ছে আমি একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের মধ্যে যদি ইংলিশ ভার্সনের কেউ থাকো, তাহলে জিয়াউদ্দিন বলছেন ভাই তো পার্সোনাল কথা বলে দিচ্ছে। আরে বেটা পার্সোনাল কথা না, এগুলো সত্যি কথা। আচ্ছা, তো যদি ইংলিশ ভার্সনে কেউ থাকো তাহলে হচ্ছে তোমাদের ধর্ম পরীক্ষায় একটা জিনিস বা ধর্ম বইতে একটা জিনিস লেখা ছিল, এটা তোমরা পড়ছো কিনা আমি জানি না, বাট পড়ে থাকার কথাই। ইসলাম ধর্ম বইতে একটা কথা আছে, কথাটা হচ্ছে এই যে এইটা, আল্লাহ ইজ ওয়ান অ্যান্ড সেকেন্ড টু নান। এবং যারা বাংলা ভার্সনের আছি, বাংলা ভার্সনের বইতে লেখা থাকে হচ্ছে এটা, ধর্ম বইতে আর কি, আল্লাহ এক এবং অদ্বিতীয়। ঠিক আছে, এই কথাটা লেখা থাকে। এইটার ইংরেজি হচ্ছে এটা, আল্লাহ ইজ ওয়ান এন্ড সেকেন্ড টু নান। আচ্ছা, তাহলে এই সেকেন্ড টু নান এটা হচ্ছে অদ্বিতীয়, মানে তিনি নান, নানের পরে, নান মানে তো শূন্য, নাই, কোনো কিছুর পরে যদি কেউ থাকে তাহলে তাকে আমরা বলি দ্বিতীয়। যেমন হচ্ছে যে এইটা হচ্ছে প্রথম কলম, এটার পরে আরেকটা কলম নিয়েছে, সেটা দ্বিতীয় কলম। কিন্তু এই প্রথম কলমের জায়গায় যদি কিছু নাই থাকে তাহলে যে কলমটা নিয়ে আসবো সেই হবে প্রথম কলম, তাই না? যেমন হচ্ছে আমি বললাম যে একটা মায়ের 2 সন্তান, প্রথম সন্তান জন্মাইছে দেখেই আমি পরের সন্তানকে বলছি সে দ্বিতীয় সন্তান, মেজো ছেলে। যদি আমার বড় ছেলে না থাকতো তাহলে কিন্তু তাকে, মানে ছোটটাকে কিন্তু আমরা মেজো ছেলে বলতাম না, তারা বলতাম সেই বড় ছেলে। ঠিক আছে, তো এখানেও ঘটনাটা সেম বলছে, মানে আল্লাহ ইজ ওয়ান এন্ড সেকেন্ড টু নান কথাটার মানে হচ্ছে তিনি এক এবং শূন্যের পরে তিনি আসেন। শূন্যের পরে কি আসে? শূন্যের পরে এক আসে। ঠিক আছে, ওই শূন্যের পরে এক আসে, ওই জিনিসটা বোঝানোর জন্যই সেকেন্ড টু নান, এবং বাংলায় ওটা অদ্বিতীয় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড টু, এই কথার অর্থ সেকেন্ড টু মানে কোনো কিছুর পরে বোঝায়। সেকেন্ড টু, সেকেন্ড মানে দ্বিতীয় আমরা জানি, সেকেন্ড টু মানে কোনো কিছুর পরে। ঠিক আছে, এখন এখানে ঘটনাটা খেয়াল করো, এখানে কি বলছে, which are second only to, onlyটা মনে করো বন্ধ ওই জায়গায়, বললো second to those at infancy, second to those at infancy। আচ্ছা, তাহলে সেকেন্ড টু এটাও বাদ দাও, এটাও বাদ, সেকেন্ড টু those at নাই, সেকেন্ড টু ইনফ্যান্সি মনে করো, জাস্ট এতটুকু খেয়াল করো। সেকেন্ড টু ইনফ্যান্সি কথাটা মানে কি? ইনফ্যান্সির পরে, নবজাত কালের পরে। অর্থাৎ এই সেন্টেন্সের অর্থটা এরকম ভাবে আসে যে আমাদের বয়সন্ধি কালে যে বৃদ্ধিটা হয়, এই বৃদ্ধির যে পরিমাণটা, বৃদ্ধির যে ধাপটা, এই ধাপটা হচ্ছে নবজাত কালের পরে এটাকে হিসাব কিতাব করা যায়। মানে হচ্ছে এইরকম তীব্র বৃদ্ধি, মানে ধামাধাম বড় হয়ে যাইতেছে, এই ধূপধাপ বড় হয়ে যাওয়ার বিষয়টা সবচাইতে বেশি ঘটে নবজাত কালে।
এবং দ্বিতীয় অবস্থানে আছে হচ্ছে গিয়ে বয়সন্ধিকাল। নবজাতক কালে হচ্ছে গিয়ে তুমি দেখবা যে একটা বাচ্চা পয়দা হয়েছে মাত্র 7 দিন পরে গিয়ে সে চোখ মুখ খুলে হাত পা নাড়াচাড়া করে একটা বিশাল ব্যাপার স্যাপার দেখলো, কি রে ওই না কয়দিন আগে হচ্ছে মায়ের পেট থেকে বেরোলো, নড়তে চড়তে পারতো না, সো এখন দিয়ে হাত পা ছুটতেছে, ঘটনা কি? এটা হচ্ছে গিয়ে নবজাতক কালের বৃদ্ধিটা প্রবল বৃদ্ধি হয়। আর একই সাথে বয়সন্ধিকালেও একটা তীব্র বৃদ্ধি ঘটে, কিন্তু এই বৃদ্ধির হারটা নবজাতক কালের তুলনায় কম। এই কারণে এটাকে দ্বিতীয় অবস্থান দিয়েছে, বিধায় এখানে বলছে সেকেন্ড অনলি টু দোজ এট ইনফ্যান্সি। এই জায়গাতে হচ্ছে গিয়ে অর্থটা আসে, অর্থাৎ সেকেন্ড অনলি টু দোজ মানে সেই বৃদ্ধিগুলো এট ইনফ্যান্সি, অর্থাৎ নবজাতক কালে যে বৃদ্ধিগুলো ঘটে সেই বৃদ্ধির তুলনায় এই বয়সন্ধিকালের বৃদ্ধিটা দ্বিতীয় অবস্থানে আছে। এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? তো আশা করি এই যে সেকেন্ড অনলি এই কথাটার অর্থটা বুঝতে পারছো এবং এটা তোমরা পরীক্ষায় চাইলে এটা কাজে লাগাইতে পারবা আমি মনে করি, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত গেল। ওকে, এরপরে হচ্ছে কি বললো, বায়োলজিক্যাল প্রসেসেস, অর্থাৎ জৈবিক যে অবস্থাগুলো, জৈবিক যে কার্যকলাপ, বায়োলজিক্যাল প্রসেস মানে কার্যকলাপ, জৈবিক যে কার্যকলাপগুলো থাকে, ড্রাইভ মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, অর্থাৎ এই যে আমাদের যে বৃদ্ধিটা হচ্ছে, বয়সন্ধি কালের যে বৃদ্ধিটা হচ্ছে, প্রসেস মানে কার্যকলাপ, প্রসেস মানে কি? কার্যকলাপ। যেই বায়োলজিক্যাল যে কার্যকলাপ মানে জৈবিক যে কার্যকলাপ গুলো আছে, ড্রাইভ মেনি অ্যাসপেক্টস, অ্যাসপেক্ট মানে হচ্ছে বিষয়, ড্রাইভ মেনি অ্যাসপেক্ট বিষয় বা হচ্ছে গিয়ে কোনো কিছু পয়েন্ট, ঠিক আছে? যেমন হচ্ছে যে আমি বললাম যে এইটা হচ্ছে এই অ্যাসপেক্টে আলোচনা করা যায়, এই পয়েন্টে এই বিষয়ে আলোচনা করা যায়, ঠিক আছে? অ্যাসপেক্ট মানে বিষয়। সো এই বয়সন্ধিকালে যে বৃদ্ধিটা হয়, এই বৃদ্ধিতে যতগুলা বিষয় আছে তার মধ্যে জৈবিক যে কার্যকলাপগুলো আছে, সেই জৈবিক কার্যকলাপগুলো এই বৃদ্ধির বেশ কিছু জিনিস পরিচালনা করে। এখন জৈবিক কার্যকলাপের সুন্দর এক্সাম্পলটা কি? সে হাইটে লম্বা হয়ে গেছে, কার্যকলাপ হচ্ছে সে গাগতরে অনেক বড় হয়েছে, এটাই কিন্তু একটা বায়োলজিক্যাল অ্যাসপেক্ট, ঠিক আছে? এই বায়োলজিক্যাল অ্যাসপেক্ট মানে জৈবিক যে কার্যকলাপগুলো, এই জৈবিক কার্যকলাপ হচ্ছে এই বিষয়গুলোর মধ্যে একটা, মানে এই যে বৃদ্ধিটা হয় বৃদ্ধির মধ্যে একটা, ঠিক আছে? এবং ড্রাইভ মানে হলো পরিচালনা করা। এখানে ড্রাইভ মানে তো গাড়ি চালানো ড্রাইভ আমরা জানি, কিন্তু এখানে ড্রাইভ মানে পরিচালনা করা বোঝাচ্ছে, ঠিক আছে? পরিচালনা করে। মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট মানে এই যে বৃদ্ধিটা হয়, এই বৃদ্ধি এবং উন্নতি যে হয়, এই বৃদ্ধি এবং উন্নতির একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের এই জৈবিক কার্যকলাপগুলো, জৈবিক কার্যকলাপগুলো পরিচালনা করে। জৈবিক কার্যকলাপ না থাকলে বয়সন্ধিকাল কোনো কাজে লাগতো না, মানে মানুষ বড় হইতো না, ঠিক আছে? তারপরে বলছে উইথ দ্য অনসেট অফ পিউবার্টি মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স উইথ দ্য অনসেট অফ পুবার্টি। এবং জৈবিক যে কার্যকলাপগুলো, জৈবিক কার্যকলাপের ঘটনাটা কিরকম? ঘটনাটা হচ্ছে যখনই মানুষ জৈবিকভাবে আস্তে আস্তে আরো একটু পরিপক্ক হওয়া শুরু করে, তখনই আমরা বলি যে সে ইয়েতে ঢুকছে, পিউবার্টিতে ঢুকছে, মানে বয়সন্ধি কালে সে ঢুকে গেছে, সে এখন বয়সন্ধি কালে ঢুকে গেছে। যখন তার জৈবিক কার্যকলাপ গুলো শুরু হয়, যেমন ওই যে একটু এক্সাম্পল দিলাম, তার একটুখানি কোন থুতনির মধ্যে একটু দাড়ি উঠে, তারপরে সে একটু লম্বা চড়া হয়, এগুলাই পিউবার্টি, এগুলাই অ্যাডোলেসেন্স, এগুলাই বয়সন্ধিকাল। পিউবার্টি, অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকাল একই জিনিস, ঠিক আছে? সো যখনই হচ্ছে এই জৈবিক পরিবর্তন গুলা ঘটা শুরু করে, তখনই আমরা বলতে পারি যে না, একটা মানুষ অনসেট মানে হচ্ছে শুরু, তার বয়সন্ধিকাল যেটা সেটা শুরু হয়ে গেছে, ঠিক আছে? মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স। এবং আমরা তখনই বুঝতে পারি যে ঠিক আছে, এই মানুষটা সে এখন আর ছোট শিশু নাই, সে এখন কিশোর অথবা কিশোরীতে রূপান্তরিত হওয়া শুরু করছে। মার্কিং দ্য প্যাসেজ, মার্কিং দ্য প্যাসেজ মানে হচ্ছে গিয়া ইঙ্গিত করে, ঠিক আছে? ইঙ্গিত। মার্কিং দ্য প্যাসেজ, প্যাসেজ মানে হচ্ছে গিয়া জার্নি, যাত্রাটা, ঠিক আছে? প্যাসেজ মানে রাস্তাও বোঝায়, বাট এখানে প্যাসেজ মানে যাত্রা। তার মানে যখনই হচ্ছে মানুষের জৈবিক যে পরিপক্কতা সেটা যখন আসা শুরু করে, তখনই আমরা দেখলে বুঝতে পারি যে না রে ভাই, এ আর পিচ্ছি নাই, এ হচ্ছে এখন বড় হওয়া শুরু করছে, সে এখন কি করছে, সে এখন বড় হওয়া শুরু করছে। তাহলে কি বলবো? বড় মানুষ বলবো না, বড় মানুষ বলবো না, তার এখন বলবো সে কিশোর অথবা কিশোরীতে রূপান্তরিত হওয়া শুরু করছে। এই হচ্ছে গিয়ে আমাদের এই স্লাইডটার বিষয়বস্তু। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে ভাই এটা একটু একবারে বইলা দেন। আচ্ছা, আমি আগের স্লাইডটা থেকে একবারে বইলা আসি, তাহলে বুঝতে সুবিধা হবে জিনিসটা খুব ঢালাও ভাবে। যখন একটা ছোট বাচ্চা ছোট থেকে বড় হয়, তখন তাকে বেশ কয়েক ধাপের মধ্যে দিয়ে যাইতে হয়। কারো কারোর জন্য ধাপ হয় 4টা, কারো কারো 5টা। ধাপগুলা কি কি? প্রথমটা হচ্ছে ইনফ্যান্সি, নবজাতকাল, তারপরে হলো আর্লি চাইল্ডহুড, প্রাথমিক শৈশব, তারপর লেটার চাইল্ডহুড, পরবর্তী শৈশব, তারপরে হচ্ছে অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকাল। যাদের বয়স পারসনস 18 and over আর কনসিডার্ড অ্যাডাল্টস ইন আওয়ার সোসাইটি, যাদের বয়স 18-র অধিক, তাদেরকে আমাদের সমাজে কি বলা হয়? তাদেরকে বলা হয় যে না, এরা হচ্ছে বড় মানুষ, তারা কি করছে? তারা বড় হয়ে গেছে,
যাদের বয়স 18 অধিক তাদেরকে বলা হয় বড় হয়ে গেছে। অফকোর্স দেয়ার আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স। কিছু মানুষ আছে যারা হচ্ছে নিজেদের বয়সের তুলনায় বেশি একটু পরিপক্ক আচরণ করে, একটু ম্যাচিউর আচরণ করে। কিছু মানুষ আছে একটু পাকনা পোলাবেন আছে, যেমন দেখবেন যে আমাদের ছোট ছোট ভাই বোনেরা আছে, এদের মধ্যে কিছু আছে এরকম যারা হচ্ছে কি বয়স কম কিন্তু এমন একটা ভাব করবে এরা দেখলে মনে হবে যে এর মতো বুঝদার আর কেউ নাই। ঠিক আছে, এরকম আছে কিছু, বাট ফর দ্য মোস্ট পার্ট কিন্তু বেশিরভাগ মানুষের জন্যই এই ধাপগুলা খুবই সর্বজনীন একটা বিষয়, মানে সবাইকে এই ধাপের মধ্যে দিয়ে যাইতে হয়। এবং একটা মানুষের আর্থসামাজিক অবস্থা যেমনই হোক না কেন তাদেরকে এই 4টা ধাপের মধ্যে দিয়ে তাকে যাইতে হয়। এটা হচ্ছে প্রথম স্লাইডের বিষয়বস্তু গেল। তারপরে পরবর্তী স্লাইডে কি বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স অ্যাজ আ পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড এন্ড বিফোর অ্যাডাল্টহুড। WHO যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সে বলতেছে যে বয়সন্ধিকাল হচ্ছে এমন একটা সময় যেটা হচ্ছে শৈশবকালের পরে ঘটে এবং প্রাপ্তবয়স্ককালের আগে ঘটে, মানে শৈশবকাল বাচ্চাকাল আর হচ্ছে প্রাপ্তবয়স্ক কাল, এই দুটোর মাঝখানে যে সময়টা সেটাকে বলা হয় অ্যাডোলেসেন্স। This phase represents one of the critical transitions in one's lifespan and is characterized by fast-paced growth and change which are second only to those at infancy. অর্থাৎ এই সময়টাতে মানুষের এমন এমন কিছু পরিবর্তন হয় যাতে করে বোঝা যায় যে হ্যাঁ সে হচ্ছে এখন বয়সন্ধিকালে আছে এবং এই পরিবর্তনগুলো অনেক দ্রুত হয়, তবে হ্যাঁ নবজাতক কালে পরিবর্তনটা আরো তাড়াতাড়ি হয়, তার চেয়ে একটু স্লো। তারপরে বলছে বায়োলজিক্যাল প্রসেসেস ড্রাইভ মেনি অ্যাসপেক্ট অফ দিস গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট উইথ দ্য অনসেট অফ পিউবার্টি মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। এবং যখন আমরা দেখতে পাই যে না তার জৈবিক ক্রিয়াকলাপের ফলে সে এখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে, তখন আমরা বুঝতে পারি যে না সে এখন আর ছোট নাই, সে আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে, সে এখন বয়সন্ধিকালে পৌঁছায় গেছে এবং তার যে বড় হওয়ার যে ধাপটা সেটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্লাইডের বিষয়বস্তু। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্লাইডের বিষয়বস্তু। আপনারা এই স্লাইডটা বুঝতে পারছেন কিনা এটা একটু আমাকে কমেন্ট করে জানান। এখন আপনাদেরকে আমি কিছু কথা বলি কমেন্ট বক্স সংক্রান্ত। যেমন বৈশাখ ইসলাম কমেন্ট করছেন, এটা কমেন্ট বক্স নাকি মাছের বাজার? আচ্ছা ভাইয়ারা, এটা আমাদের অনেকেরই এরকম মনে হয় যে ঠিক আছে উল্টাপাল্টা কমেন্ট করতেছে, বাট আপনারা যারা পড়াশোনা করতে আসছেন তাদের তো এই ধরনের প্যারা হওয়ার কথা না। পড়াশোনা করতে আসলে চাইলে পড়া যায়। কিভাবে পড়া যায় আপনাদেরকে বলি, সিস্টেমটা দেখেন। মনে করেন এটা হচ্ছে গিয়ে আমাদের পুরা স্ক্রিনটা, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এটা হচ্ছে পুরা স্ক্রিনটা। ঠিক আছে, এখন এটার সিস্টেমটা কি? সিস্টেমটা খুব সহজ। সিস্টেমটা হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমরা এই ফুল স্ক্রিন বাটনে একটা ক্লিক করব। ফুল স্ক্রিনে ক্লিক করলে কি হচ্ছে, এই পুরোটা হচ্ছে গিয়ে ফুল স্ক্রিনে অন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে পুরো জিনিসটা ওপেন হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি যেটা ঘটতেছে ঘটনা সেটা হচ্ছে যে আমাদের যে কমেন্টগুলো ছিল ওই কমেন্টগুলো কিন্তু আমাদের আর দেখা লাগতেছে না, কমেন্টগুলো নিচে হাইড হয়ে গেছে, কমেন্টগুলো কিন্তু আর থাকবে না। সো যাদের যাদের কমেন্টে ডিস্টার্ব হচ্ছে যে ভাইয়া আমি তো কমেন্টের কারণে পড়তে পারতেছি না, আমার প্রবলেম হচ্ছে, তারা সুন্দর মতো ওই স্ক্রিনে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে নেন। ফুল স্ক্রিন করে নিলে আপনার কিন্তু আর এই প্রবলেমটা ফেস করতে হবে না। ফুল স্ক্রিন করে নিলে ঝামেলা শেষ। ফুল স্ক্রিন করে নিলে আমরা ইচ্ছা মতো দেখতে পারবো, কমেন্টর আমার যন্ত্রণা পোহাইতে হবে না। আপনার যখন কমেন্ট করা দরকার তখন আপনি দরকার ফোনটাকে সোজা করে একটা কমেন্ট করে আবার ফুল স্ক্রিনে ফেরত চলে যান। ঠিক আছে, কিন্তু আপনি যদি কমেন্ট বক্সে পড়ে থাকেন তাহলে আপনার কিন্তু কোনোভাবে মনোযোগ বসবে না এখানে। তার কারণ একটাই, কারণটা খুবই সহজ, কারণটা হচ্ছে যে আপনার কমেন্ট দেখলে চোখ নষ্ট হবে, মানে জাস্ট কনসেন্ট্রেশন ব্রেক হবে, মনোযোগ নষ্ট হয়ে যাবে। সো চেষ্টা করবেন যে কমেন্ট বক্সটাকে হাইড করে রাখতে, তাহলে ইনশাল্লাহ আপনারা ডিস্টার্ব হবে না। ঠিক আছে, আর যারা যারা আছেন, আমি ক্লাসের মধ্যে বসে বসে যদি হচ্ছে গিয়ে আমি মানে কাউকে নিয়ে মানে একজনের ব্লক করতে হবে, একজনের ওয়ার্নিং দিতে হবে, আরেকজন এটা করতে হবে ওই করতে হবে, এটা যদি আমি ক্লাসের মধ্যে করতেছি তাহলে ঝামেলা আছে। আমি কি করবো জানেন, যারা হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করে তাদেরকে আমি ক্লাস শেষে আমি বেছে 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 কমেন্টগুলো দেখবো, একজন একজন করে ব্লক করে দেবো, শেষ। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনারা একটু সাবধান থাকেন। যারা যারা উল্টাপাল্টা কমেন্ট করছেন, আজে বাজে কমেন্ট করছেন, একটা পাবলিক প্ল্যাটফর্মে কিন্তু এসে ইচ্ছা মতো কমেন্ট করা যায় না। আপনি ইনবক্সে বিভিন্ন কথা বলতে পারেন, সমস্যা নেই, কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে কখনো এই ধরনের কমেন্ট করতে হয় না। এটা একটা ভদ্রতা। ঠিক আছে, ভদ্রতাটা মেনটেন করেন, না হলে কিন্তু পরবর্তীতে অনেক বড় ঝামেলায় পড়তে হবে। এবং আমি অবভিয়াসলি যারা যারা এরকম বাজে বাজে কমেন্ট করছে তাদেরকে ব্লক করে দিব। সো যারা যারা এর মধ্যে উল্টাপাল্টা কমেন্ট করছো ভাইয়ারা, একটু কষ্ট করে কমেন্টটা ডিলিট করে দাও, না হলে কমেন্ট আমার সামনে পড়লে খবর আছে, ব্লক করে দেবো আর কোনো ক্লাস করতে পারবো না। ঠিক আছে, সে তুমি যদি পেইড ব্যাচের স্টুডেন্ট হও কিছু করার নেই। কাজেই আজে বাজে কোনো ধরনের কমেন্ট করা যাবে না ক্লাসের মধ্যে, কারণ আমরা এখানে সত্যি কথা বললে খাঁটি বাংলা যদি বলি ফাইজলামি করতে আসিনি, আমরা পড়তে আসছি। সো তুমি যদি নিজে পড়ো খুবই ভালো কথা, না পড়লে অ্যাটলিস্ট অন্য কাউকে ডিস্টার্ব করো না। যদি কাউকে ডিস্টার্ব করতে হয় তাহলে আমি ডিস্টার্বটা তোমাকে করতে দিব না, আমি তোমাকে ক্লাস থেকে সরাই দিব। ঠিক আছে, সো টেনশন করার কোনো কারণ নেই।
নাজমুল সাকিব তাহমিম কমেন্ট করছেন যে ভাইয়া অনেকদিন পর আপনাকে দেখছি, কেমন আছেন? মিসি ভাইয়া। ভাইয়া আমিও তোমাদেরকে খুবই মিস করি। এইচএসসি 25 ব্যাচের সাথে আমাদের যে স্মৃতি, এটা হচ্ছে কোনোদিন ভোলার মতো না। ঠিক আছে, সো 25 ব্যাচের অ্যাডমিশনের ক্লাস শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। 25 ব্যাচ যদি কেউ থেকে থাকো, তোমাদের অ্যাডমিশনের ক্লাস শুরু হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যেই। অ্যাডমিশনে যারা যারা আছে আমাদের সাথে দেখা হবে ক্লাসে। এবং আজকের আমাদের ক্লাস এ পর্যন্ত, আমরা আজকে আর কন্টিনিউ করব না, আজকের মতো এখানেই শেষ। কারণ অলরেডি রাতের 11টা বাজে, আমি যদি এখন আবার কন্টিনিউ করতে চাই তাহলে হচ্ছে কি মোটামুটি দিন রাত এক হয়ে যাবে। আমরা আর দেরি করব না, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। মোহাম্মদ নাইম বলছেন ভাই ওয়েব অ্যাপে ক্লাস হওয়ার কথা ছিল, রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে না। আচ্ছা, রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে না একটা কারণ আমি আপনাদেরকে বলে দিই। সত্যি কথা যেটা বলি আপনাদেরকে, আমি আগেই ক্ষমা প্রার্থী। আমি নিজে, যেটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে, আমার বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা চলতেছে। ফাইনাল পরীক্ষা হওয়ার কারণ দেখা গেছে যে আমি আমার পরীক্ষার আগের দিন রাতে যদি ক্লাস করে আমি তো ক্লাস নিতে পারবো না। যেমন আমার ক্লাসটা ছিল কবে, শনিবার দিন। আমার এই আজকে রবিবার একটা পরীক্ষা ছিল, ডিপার্টমেন্টে একটা পরীক্ষা ছিল। আমি যদি শনিবারে ক্লাস নিতাম তাহলে হচ্ছে আমার জন্য কিন্তু পরীক্ষা দেওয়াটা খুব কষ্ট হয়ে যেত। আমার অগাস্টের 7 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে। অগাস্টের 7 তারিখ পর্যন্ত হয়তো আমার রুটিন একটু এলোমেলো হবে, কিন্তু আমি ক্লাস নিব তোমাদের রেগুলারলি। কিন্তু 7 তারিখের পর থেকে আমি একদম রুটিন ওয়াইজ তোমাদের ক্লাস নিচ্ছি। 7 তারিখের পর থেকে রুটিনে আমি ক্লাস নিব। এবং হচ্ছে আমাদের এই আগস্টে যখন ক্লাস শুরু হয়ে যাবে, মানে জুলাই পর্যন্ত আমাদের যতগুলো ক্লাস সব হচ্ছে ওপেন হবে। আর যখন হচ্ছে অগাস্টে চলে যাবো আমরা, অগাস্টে গিয়ে আমাদের ক্লাসগুলো কিন্তু ওয়েবসাইটে সংগঠিত হবে সব। ঠিক আছে, সো যারা যারা কমেন্ট করছো যে ভাইয়া ওয়েবসাইটে ক্লাস হওয়ার কথা ছিল, এই ওয়েবসাইটের ক্লাসগুলো হচ্ছে না কবে, কেন হচ্ছে না ভাইয়া? ওয়েবসাইটটা আমরা অগাস্টের 1 তারিখ থেকে শুরু করব। তখন আমাদের ক্লাসগুলো সব সিক্রেট গ্রুপে চলে যাবে এবং আমাদের সবগুলো ক্লাস ওয়েবসাইটের মধ্যে আপলোড করা থাকবে, তোমরা চাইলে করে নিতে পারবা। এবং হচ্ছে গিয়ে তোমাদের পিডিএফ গুলো আমি সাথে সাথে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। একজন বলছেন রুটিন কবে হবে? ভাইয়া যে রুটিন আছে সেই রুটিনে অনুযায়ী থাকবে, যে রুটিন অলরেডি দেওয়া হয়েছে এই রুটিন অনুযায়ী আমরা চলবো। তবে হ্যাঁ, আমার অগাস্টের 7 তারিখ পর্যন্ত পরীক্ষা থাকবে, ফাইনাল পরীক্ষা। এই কারণে আমার একটু ব্যস্ততা আছে, আমি একটু রুটিন এলোমেলো করবো তোমাদের। এই জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। কারণ ওই যে বললাম, ফাইনাল পরীক্ষার আগে দিয়ে আমি যদি ক্লাস নিতে আসি আমার পরীক্ষা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই চাও না যে ভাইয়ার পরীক্ষা খারাপ হোক, ভাইয়া ফেল করে একটা ইয়ারে থেকে যাক, এটা নিশ্চয়ই তোমরা চাও না। সো আমার পরীক্ষাটা যখন শেষ হয়ে যাবে আমি রুটিন মতো তোমাদের ক্লাসে ব্যাক করবো আবার। কিন্তু এছাড়া যতগুলো ক্লাস আমাদের হয় আমরা ক্লাসগুলো চলমান রাখবো। হয়তো সোমবারের ক্লাস বুধবারে হবে, বুধবারের ক্লাস রোববারে হবে, কিছু একটা হবে, কিন্তু ক্লাস হবে। টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, সো আজকের মতো আমাদের এখানেই ক্লাস শেষ। এখন ঘড়িতে বাজে 11টা 11। তোমাদের হয়তো অনেকে ডিনার করো নাই, তোমাদের রাত্রে ঘুমাইতে হবে, কালকে কলেজ আছে, কালকে পরীক্ষা আছে, আর অনেক কিছু আছে। সো আজকে আর আমরা ক্লাস কন্টিনিউ করব না, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই শেষ। পরবর্তী ক্লাসে এরপর থেকে যে বাকি জিনিসগুলো আছে সেগুলো আমরা পড়ে ফেলবো। এর পাশাপাশি ইংলিশ সেকেন্ড পেপারেরও কিছু বেসিক ক্লাস আমরা করব, যাতে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ পারদর্শী হতে পারি। ঠিক আছে, সো আজকের মতো ছুটি। আচ্ছা, একজন প্রশ্ন করতেছে যে ভাইয়া বোর্ডে পরীক্ষা প্রশ্ন হয়ে গেলো লাইক কঠিন ওয়ার্ডের প্রশ্ন তখন কি? আচ্ছা, অনেক সময় বোর্ডের প্রশ্নটা ঘুরায়া করে, সেই ঘুরায়া করার প্রস্তুতি হিসেবে আমরা কিছু জটিল ওয়ার্ডও শিখে যাব, সেটা পরবর্তীতে। এখন যদি তোমাদেরকে অতিরিক্ত জটিল জিনিস খাওয়াইতে যাই তোমাদের মাথা আউলা যাবে। সো এটা আমরা করবো না, আমরা প্রথমে সহজে থাকবো, আস্তে 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 ধাপে ধাপে আমরা আগে আগাবো, সামনে আগাবো। ঠিক আছে, কঠিনের দিকে আমরা যাব। আচ্ছা, রুটিনটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। এই তো। আচ্ছা, আপাতত কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নাই, যদি থাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব, ছোট একটা হোমওয়ার্ক, তোমরা চাইলে করে নিতে পারবা। আর পিডিএফটা দিলে তোমাদের আরো ভালো আইডিয়া হবে যে কিভাবে ইংলিশটা পড়তে হয়। ঠিক আছে, সো আজকের মতো শেষ করে দিচ্ছি, আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। রুটিন অনুযায়ী হয়তো আমার সাথে দেখা হবে না, কারণ আমার পরীক্ষা, একটু আগে বললাম। রুটিন অনুযায়ী দেখা না হলে তোমাদের সাথে অ্যানাউন্সমেন্ট দিয়ে গ্রুপে জানাই দেওয়া হবে কবে ইংলিশ ক্লাস। আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।